11 নম্বর অধ্যায় পড়ছিলাম জৈব রসায়নে। আজকে আমরা পড়বো 12 নম্বর অধ্যায়। 12 নম্বর অধ্যায়ের শুরুতেই যেটা আছে সেটা হলো অ্যালকোহল। তো তো আজকে আমরা দেখবো যে অ্যালকোহল মানে সংশ্লেষণ যেটাকে বলে, যদি কোশ্চেন থাকে যে অ্যালকোহল সংশ্লেষণ কি বা অ্যালকোহল সংশ্লেষণের দুটি বিক্রিয়া লেখো, তাহলে আমাকে কিভাবে অ্যান্সার করতে হবে। দেখেন, আমরা কিছুদিন আগে পড়ছিলাম যখন অ্যালকাইল হ্যালাইড পড়ছিলাম, তখন আমরা কি বলছিলাম যে অ্যালকাইল হ্যালাইড কার সঙ্গে বিক্রিয়া করবে? ক্ষার, যে কোনো ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, যে কোনো ক্ষারের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? অ্যালকোহল উৎপন্ন করবে। এই যে ওএইচ মূলক আর এর সঙ্গে যুক্ত হয়ে অ্যালকোহল উৎপন্ন করবে, এবং এই যে হ্যালোজেন মূলক এই যে ধাতুর সঙ্গে বিক্রিয়া হয়, মানে ক্ষারের সঙ্গে বিক্রিয়া হয়, কি উৎপন্ন করবে? পটাশিয়াম হ্যালাইড, আয়োডাইড হতে পারে, ক্লোরাইড হতে পারে, যে কোনো একটা হ্যালাইড উৎপন্ন করবে। যেখানে এখানে যেমন এখানে পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন করছে, যেমন দেখেন এখানে ইথাইল আয়োডাইড, এটি একটি অ্যালকাইল মূলক, এটি হ্যালাইড। এই দুটো পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? এই যে ইথানল উৎপন্ন করলে এবং পটাশিয়াম হাইড্রাইড উৎপন্ন করবে। ঠিক একই বিক্রিয়া যদি আপনি এই পটাশিয়াম হাইড্রোক্সাইডে যদি শুধু ক্ষার ব্যবহার না করে অ্যালকোহলীয় ক্ষার ব্যবহার করেন, কি ব্যবহার? অ্যালকোহলীয় ক্ষার ব্যবহার করি, তাহলে আমরা কি পাবো? আমরা বলছিলাম যে তখন আমরা অ্যালকিন পাবো। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় যেটা পাই সেটা হলো যে অ্যালকোহল। অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া পাই হলো আমরা অ্যালকোহল। কিন্তু ওই একই বিক্রিয়া যদি আমি অ্যালকোহলীয় ক্ষার ব্যবহার করি, তখন আমি অ্যালকোহলের পরিবর্তে অ্যালকিন পাবো। ঠিক আছে, তাহলে আমাকে এইভাবে বিক্রিয়া দিতে হবে। এখন দেখেন, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা আরো একভাবে বিক্রিয়া পেতে পারি, অ্যালকোহল পেতে পারি। সেটা কি? সেটা হলো যে আহ, এই যে নিচের বিক্রিয়াটা দেখেন, এই অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে যদি আপনি সিলভার অক্সাইড বিক্রিয়া করেন, মানে এই যে ভাসমান সিলভার পানিতে পানিতে সিলভার অক্সাইড মিশালে অ্যালকোহল উৎপন্ন হয়। অ্যালকোহল উৎপন্ন হলে এবং সিলভার আয়োডাইড এইভাবে আমরা কি পেতে পারি? অ্যালকোহল পেতে পারি। তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে দুইভাবে অ্যালকোহল পেতে পারি। কিভাবে? অ্যালকাইল হ্যালাইড থেকে দুইভাবে অ্যালকোহল পেতে পারি। এক, ক্ষারের সঙ্গে বিক্রিয়ায়, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড কিংবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। দুই, এই যে সিলভার অক্সাইড। ঠিক আছে, সিলভার অক্সাইড বিক্রিয়া দিলে আমরা অ্যালকোহল পেতে পারি। তাহলে এই হলো একটা বিক্রিয়া গেল। এবার যদি আমি দ্বিতীয় বিক্রিয়াগুলো দেখি, সেটা হলো যে প্রতিসম কার্বন, প্রতিসম হাইড্রোকার্বন। আমরা জানি প্রতিসম হাইড্রোকার্বন জিনিসটা কি। তো প্রতিসম হাইড্রোকার্বন সঙ্গে যদি আপনি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেন, প্রতিসম হাইড্রোজেন অ্যালকিন, অ্যালকিনের সঙ্গে যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেন, তাহলে কি হবে? প্রথম ধাপে কি উৎপন্ন করবে? অ্যালকাইল হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করবে। এই যে অ্যালকাইল, এই যে এই মূলকটা, হ্যাঁ, এটা কোথায় যুক্ত হবে? যে কোনো কার্বনে যুক্ত হবে, কারণ এটা প্রতিসম কার্বন। হ্যাঁ, প্রতিসম কার্বন মানে এই দ্বিবন্ধনের উভয় পাশে সমান সংখ্যক কার্বন সংখ্যা আছে। দ্বিবন্ধনের উভয় পাশে কি আছে? সমান সংখ্যক কার্বন সংখ্যা আছে। যেমন এখানে দেখেন, এই দ্বিবন্ধনে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর কোনো কার্বন নেই। তার মানে এটা প্রতিসম কার্বন। মাঝখানে যদি আমি ভেঙে দেই তাহলে সমান সংখ্যক কার্বন পাবো। আর এই ধরনের কার্বন গুলোকে, মানে যৌগগুলোকে বলা হয় প্রতিসম যৌগ। হ্যাঁ, তো এই প্রতিসম যৌগে কি হবে? এই যে প্রথমত দ্বিবন্ধন ভাঙবে, স্বাভাবিক কথা, আমরা জানি। অ্যালকেন যৌগগুলো বিক্রিয়া করে আসলে দ্বিবন্ধন ভেঙে যায়, পাই বন্ধন গুলো ভেঙে যায়। তাহলে এই যে ওএইচ মূলক, এই যে মূলকটা যেটা আছে, এটা এর সঙ্গে যুক্ত হবে, যে কোনো কার্বনে যুক্ত হবে। যুক্ত হয়ে মধ্যবর্তী একটি যৌগ উৎপন্ন করবে। এর সঙ্গে যদি আমি পানির সঙ্গে বিক্রিয়া দেই, হ্যাঁ, পানির সাথে যদি ফুটাই এর পরবর্তী জিনিসটাকে, তাহলে কি উৎপন্ন করবে? এখান থেকে অ্যালকোহল উৎপন্ন করবে। ঠিক আছে, এখান থেকে কি উৎপন্ন করবে? এই যে এটা বাদ হয়ে গিয়ে আমার অ্যালকোহল উৎপন্ন করবে। তাহলে এইভাবে আমি প্রতিসম অ্যালকিন থেকে অ্যালকোহল পেতে পারি। আচ্ছা, তাহলে দ্বিতীয় আরেকটি থাকতে পারে যে অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে কি হবে আসলে বিক্রিয়াটা। দেখেন, অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে এখন এই যে মূলকটা ছিল আমার, এই যে সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে যে দুটি অংশ পাচ্ছি আমরা, শুধু হাইড্রোজেন আর এই যে হাইড্রোজেন সালফাইড। হ্যাঁ, হাইড্রোজেন সালফাইড যে মূলকটা পাচ্ছি আমরা, তো এই যে মূলকটা যেটা ছিল সেটা কি করবে? এখন এই নাম্বার কার্বনে ঢুকবে নাকি এই নাম্বার, মানে অপ্রতিসম কার্বনের ক্ষেত্রে দেখেন, এটা কিন্তু অপ্রতিসম কার্বন। কেমনে?
দ্বিবন্ধনে এই পাশে একটা কার্বন, এই দ্বিবন্ধনে এক পাশে কয়টা কার্বন? দুইটা কার্বন। তার মানে অবশ্যই এটা কি অপ্রতিসম কার্বন। ঠিক আছে, এই অপ্রতিসম কার্বনের ক্ষেত্রে এখন এই যে মূলকটা যেটা ছিল, এটা কোথায় প্রবেশ করবে? তখন তো দেখলাম আমরা যে কোনো একটা কার্বনে প্রবেশ করলেই হলো, কিন্তু এখন এটা আসলে মার্কেনিকভ নীতি অনুসারে প্রবেশ করবে। তাহলে হাইড্রোজেনটা যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে প্রবেশ করবে, এখানে। আর এই মূলকটা আসলে কম হাইড্রোজেন যেখানে আছে সেই কার্বনে প্রবেশ করে, দেখেন এই যেখানে প্রবেশ করছে। তারপরে ওই সেম প্রক্রিয়া পানির সঙ্গে যদি আমি উত্তপ্ত করি তাহলে কি উৎপন্ন হবে? এখান থেকে ASO3 বের হয়ে চলে যাবে, এবং এই যে ওএইচ মৌল যেটা আছে সেটা যুক্ত হয়ে অ্যালকাই, এই দেখেন আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা অ্যালকোহল উৎপন্ন করে। তাহলে এইভাবে আমরা এই উপরোক্ত দুটি বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকোহল পেতে পারি। যদি কোশ্চেন থাকে যে অ্যালকোহল সংশ্লেষণ করো শুধু স্বাভাবিকভাবে যদি অ্যালকোহল সংশ্লেষণের কথা বলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যদি না বলে, তাহলে আমরা এই উপরোক্ত দুটি প্রক্রিয়া আমরা কি করবো? অ্যালকোহল সংশ্লেষণ করব। তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন যদি আমার এরপর, সরি, এবার যদি আমাকে কোশ্চেন করে যে গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহল সংশ্লেষণ কি থেকে বলেন দেখি। গ্রিগনাট বিকারক জিনিসটা কি সেটা আমরা সকলে জানি। এটি অ্যালকাইল মূলক, একটি ম্যাগনেসিয়াম এবং হ্যালাইট। এই এই জিনিসটাকে বলা হয় গ্রিগনাট বিকারক। ঠিক আছে, তাহলে বলছে যে গ্রিগনাট বিকারক থেকে কিভাবে আমরা অ্যালকোহল পেতে পারি। সেটা 1 ডিগ্রি অ্যালকোহল হতে পারে, 2 ডিগ্রি অ্যালকোহল হতে পারে, এবং 3 ডিগ্রি অ্যালকোহল হতে পারে। তাহলে গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহল পাওয়ার যে বিক্রিয়াগুলো সেগুলো আমাকে দেখতে হবে। দেখেন, কার্বনিল যৌগের সঙ্গে, কার্বনিল যৌগ কাকে বলে সেটা আমরা জানি যে এই যে সি, এই যে এই মূলকটাকে আমরা কার্বনিল মূলক বলে থাকি। ঠিক আছে, তাহলে এই কার্বনিল মূলকের সাথে গ্রিগনেট বিকারকের বিক্রিয়া দ্বারা অ্যালকোহল সংশ্লেষণ করা যায়, মানে কার্বনিল মূলকের সঙ্গে গ্রিগনেট বিকারক বিক্রিয়া দিয়ে আমরা অ্যালকোহল উৎপন্ন করতে পারি। এক্ষেত্রে কার্বনিল যৌগের শুষ্ক ইথারীয় দ্রবণে কি দ্রবণে? শুষ্ক ইথারীয় দ্রবণে গ্রিগনেট বিকারকের বিক্রিয়ায় প্রথমে হ্যালো ম্যাগনেসিয়াম অক্সাইড নামক জুট যৌগ তৈরি হয়। কিভাবে? দেখেন, এই যে কার্বনিলের যে কার্বনটা ছিল এখানে কি উৎপন্ন করবে? এখানে এই পাই বন্ধনটা প্রথমে ওই পাশে চলে যাবে, তাহলে এখানে একটা মাইনাস তৈরি হলো, এবং এখানে এই যে আর যেটা আছে এটা দুটি অংশ আছে। দেখেন, একটা হলো অ্যালকাইল মূলকটা, এটা তো পজিটিভ অংশ, আর ম্যাগনেসিয়াম হ্যালাইডটা এটা হলো নেগেটিভ অংশ। এই নেগেটিভ অংশ কোথায় যুক্ত হবে? স্বাভাবিক পজিটিভে, মানে কার্বনের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, মানে এই যে কার্বন সঙ্গে এই যে এখানে এই এই যে আমি যদি বিক্রিয়াটা এভাবে লিখি, দেখেন সি, আমার তো ছিল এইরকম কার্বনিল যৌগ, তাই না? তার কার্বনিল যৌগের সঙ্গে যখন আমরা এই যে দ্বিবন্ধনটা ভেঙে যাবে তখন কি উৎপন্ন করবে? সি ও, এখানে আর একটা হাত বের হলো, তাহলে এখানে যে আর একটা হাত বের হবে তার সঙ্গে আসলে ম্যাগনেসিয়াম হ্যালাইডটা যুক্ত হবে। এই যে ম্যাগনেসিয়াম হ্যালাইড যুক্ত হলো, এই ম্যাগনেসিয়াম হ্যালাইডের সঙ্গে আবার যদি আপনি আদ্র বিশ্লেষণ করেন, সেটা কার উপস্থিতিতে? লঘু এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষণ করলে ও এম এক্স, মানে এম এক্স না আসলে হ্যালাইড গ্রুপটা যেটা ছিল সেটা কি হবে? পরিবর্তিত হয়ে ওএইচ গ্রুপে রূপান্তরিত হবে। আর আমরা জানি ওএইচ গ্রুপ যখন যুক্ত হবে তখন কি উৎপন্ন হবে? অ্যালকোহল। এভাবে আমরা কি বের করতে পারি? অ্যালকাইল কার্বনিল যৌগ থেকে গ্রিগনাট বিকারকের সাহায্যে অ্যালকোহল পেতে পারি। তাহলে এইগুলো হলো আমার সাধারণ কৌশল। তাহলে যদি এখন বলে যে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করো, কিংবা 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করো, কিংবা 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করো, সেটা কি থাকে? গ্রিগনাট বিকারকের সাহায্যে। তাহলে অবশ্যই আমার কার্বনিল যৌগ লাগবে 100%। কার্বনিল যৌগ ছাড়া গ্রিগনাট বিকারক থেকে কখনোই অ্যালকোহল উৎপন্ন হবে না। তাহলে এখন দেখেন, প্রাইমারি অ্যালকোহল যদি লাগে তাহলে প্রাইমারি অ্যালকোহল মানে কি? ওএইচ মূলকের সঙ্গে কয়টি কার্বন যুক্ত থাকবে? একটি, তাই না? তাহলে এই দেখেন ফর্মালডিহাইড, এই যে ফর্মালডিহাইডের সঙ্গে যদি গ্রিগনাট বিকারক আমরা বিক্রিয়া দেই, তাহলে প্রথমে কি যুক্ত হবে? এই কার্বনে, এই যে দেখেন এইচ তো দুই পাশে ছিলই, আর এই যে ওর সঙ্গে কি যুক্ত হবে? ওর সঙ্গে এই যে এই গ্রুপটা যুক্ত হবে, মানে অক্সিজেনের সঙ্গে এই গ্রুপটা যুক্ত হবে, যুক্ত হয়ে আর এই কার্বনে আমার এই মূলকটা যুক্ত হবে। ঠিক আছে, তাহলে যুক্ত হয়ে যেটা উৎপন্ন করলো সেটা মধ্যবর্তী জুট যৌগ উৎপন্ন করলো। এখন এই জুট যৌগকে যদি আমি এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ যদি আদ্র বিশ্লেষণ করি, তাহলে এখন যেটা পাবো সেটা আমার হলো 1 ডিগ্রি অ্যালকোহল। কি পাবো? 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পেতে পারি। এখন যদি আমাকে 2 ডিগ্রি অ্যালকোহলের কথা বলে, তাহলে দেখেন 2 ডিগ্রি, নিচে আরো অনেকগুলো বিক্রিয়া দেওয়া আছে। হ্যাঁ,
হ্যাঁ, এগুলো দেখে নিন। এখন আমরা 2 ডিগ্রি অ্যালকোহল কথা বলি। 2 ডিগ্রি অ্যালকোহল সেম একই জিনিস, এখানে শুধু ফর্মালডিহাইডের পরিবর্তে ইথানল ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ফর্মালডিহাইডের পরিবর্তে ইথানল ব্যবহার করতে হয়। ইথানলের ক্ষেত্রে কি হয়? এখন ওই সেম প্রক্রিয়া কি উৎপন্ন করবে? এই যে ম্যাগনেসিয়াম হ্যালাইড যে মূলকটা ছিল সেটা আসলে অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, আর অ্যালকাইল মূলকটা কার সঙ্গে যুক্ত হবে? কার্বনের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে মধ্যবর্তী যোগ উৎপন্ন করলো। এখন এই মধ্যবর্তী যোগ উৎপন্ন করার পর যখন আমি আদ্র বিশ্লেষণ করবো তখন কি উৎপন্ন করবে? এই যে ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম, এই যে যেটা বাদ চলে যাবে সেটা দেখেন ম্যাগনেসিয়াম হ্যালাইডের সঙ্গে এই যে এটা, হ্যাঁ, এতটুকু বাদ চলে যায় কি উৎপন্ন করবে? এর সঙ্গে শুধু ওএইচ যুক্ত হবে। আর ওএইচ যুক্ত হয়ে গেলে কি হলো? আমার অ্যালকোহল উৎপন্ন করবে। এখন দেখেন এই কার্বনের সঙ্গে কয়টি অ্যালকাইল মূলক আছে? এটা একটি, এটি একটি, মানে দুটি। যেহেতু দুটি অ্যালকাইল মূলক যুক্ত আছে, দ্যাটস ওয়াই আমি বলতে পারি এটা আসলে 2 ডিগ্রি অ্যালকোহল। নিচে আরো একটি উদাহরণ দেওয়া আছে, দেখে নেন। একই সেম প্রক্রিয়া, মানে সুনির্দিষ্ট উদাহরণ করে দেওয়া আছে এখানে, হ্যাঁ। এই যে যেমন ইথানলের সঙ্গে যদি মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড যদি বিক্রিয়া দেয়, মধ্যবর্তী যোগ উৎপন্ন করে এবং পরবর্তীতে আসলে এই যে আইসোপ্রোপাইল বা প্রোপানল টুয়াল, হ্যাঁ, প্রোপানল টুয়াল উৎপন্ন করে। ঠিক এখানে এখানে আছে, এখানে এখানে প্রোপানের সঙ্গে কি যুক্ত হয়েছে? আহ, এই যে প্রোপানের সঙ্গে যুক্ত হয়েছে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এবং মধ্যবর্তী দুর্যোগ উৎপন্ন করেছে, এর সঙ্গে কি যুক্ত হয়েছে? এই যে এটা, এবং মিথাইল মূলকটা এখানে যুক্ত হয়েছে। সেম প্রক্রিয়া। পরবর্তীতে এই এতটুকু অংশ বাদ দিয়ে শুধু বিউটানল টুয়াল উৎপন্ন করেছে, অর্থাৎ এখানে 2 ডিগ্রি কার্বন অ্যালকোহল। দেখেন এই কার্বনের সঙ্গে এখানে একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, এখানে একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে। যেহেতু দুটি অ্যালকাইল মূলক যুক্ত আছে, দ্যাটস আমি এটাকে বলছি 2 ডিগ্রি অ্যালকোহল। এবার যদি আমাকে বলে যে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করো, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করতে গেলে কি করতে হবে আমাকে? এখন 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করতে গেলে এই যে এগুলো বাংলা এখানে লেখা আছে, করে নিন, আমি শুরু করছি। দেখেন 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করতে গেলে কিটোন ব্যবহার করতে হয়। আমরা এতক্ষণ বাকিগুলো যেগুলো পড়লাম সেগুলো আসলে কিটোন ছিল না, অ্যালডিহাইড ছিল, ঠিক আছে। এই যে দেখেন উপরের দিকে এগুলো অ্যালডিহাইড ছিল, এই যে এগুলো কিন্তু অ্যালডিহাইড, হ্যাঁ। এই যে আমি দেখাই, এটা একটি অ্যালডিহাইড। আমরা 1 ডিগ্রি বা 2 ডিগ্রি ম্যাগনেসিয়াম অ্যালকোহল উৎপন্ন করতে আমাকে শুধু অ্যালডিহাইড ব্যবহার করতে হচ্ছে, কিন্তু যদি আমি 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করতে চাই তখন কি ব্যবহার করতে হবে আমাকে? তখন আমাকে কিটোন ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন এটা হলো অ্যাসিটোন, যে কোনো অ্যাসিটোন হতে পারে, কিন্তু অ্যাসিটোন এর সঙ্গে বিক্রিয়া করে গ্রিনাইট বিক্রিয়া গেলে কি উৎপন্ন করবে? স্বাভাবিকভাবে এই কার্বনে কি যুক্ত হবে? এই কার্বন যেটা যুক্ত হবে সেটা হলো এই অ্যালকাইল মূলকটা, এবং ও অক্সিজেন যেটা যুক্ত ছিল দ্বিবন্ধন তো ভেঙে যাবে, অবশ্যই ভেঙে যায়, অক্সিজেন মূলক যেটা ছিল তার সঙ্গে ম্যাগনেসিয়াম হ্যালাইড যুক্ত হবে, যুক্ত হয়ে মধ্যবর্তী যোগ উৎপন্ন করবে, এবং মধ্যবর্তী যোগ উৎপন্ন করার পর ঠিক সেম প্রক্রিয়ায় এখান থেকে ওএইচ যুক্ত হবে। এখানে ওএইচ যুক্ত হবে এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের হ্যালাইড এটা বের হয়ে চলে যাবে, হাইড্রোক্সাইড হ্যালাইড চলে গিয়ে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করবে। সুনির্দিষ্ট উদাহরণ দেখেন অ্যাসিটন, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড শুষ্ক এথারের উপস্থিতি বিক্রিয়াগুলো হচ্ছে। তাহলে এই যে মিথাইল মূলক যেটা ছিল সেটা কার্বনের সঙ্গে যুক্ত হলো, আর এই যে মূলকটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হলো, হ্যাঁ, যুক্ত হয়ে মধ্যবর্তী যোগ উৎপন্ন করলো, তারপরে পরবর্তী টারশিয়ারি বিউটারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করলো। এইভাবে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি পেতে পারি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল যদি আমাকে বলে যে গ্রিগনার বিকারকের সাহায্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করো, তাহলে আমাকে এই প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আবার যদি বলি যে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করতে কিংবা 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করতে গেলে আমাকে শুধু অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া দিলে হয়ে যাচ্ছে। এক 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করতে গেলে বা 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করতে গেলে শুধু অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া দিয়ে হচ্ছে, কিন্তু যদি আমি 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করতে চাই তাহলে আমাকে কিটোন ব্যবহার করতে হচ্ছে। হম উপরোক্ত প্রক্রিয়াগুলোর সাহায্যে আমরা আসলে অ্যালকোহল উৎপন্ন করতে পারি। এবং দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেটা হলো যে ইথেন পানিতে দ্রবণীয় নয় অথচ ইথানল দ্রবণীয়। এখন দেখেন পানিতে দ্রবণীয় হওয়ার শর্তটা কি, প্রথমে আমি সেটা বলি। পানিতে দ্রবণীয় হওয়ার শর্ত হলো যে পানিতে সে সকল বস্তু দ্রবীভূত হয় যেগুলো আসলে পোলার। হম কি? পোলার, মানে পোলার যৌগ ছাড়া পানিতে দ্রবীভূত হবে না। আমরা জানি পানি একটি পোলার যৌগ, আমরা সবাই জানি পানি একটি পোলার যৌগ, কেননা পানিতে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ
উৎপন্ন হয়। যদি আমি দেখাই ও এইচ এইচ, এটা আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক। তাহলে পোলার যৌগগুলো, যেহেতু পানি পোলার, তাহলে পানিতে কারা দ্রবীভূত হতে পারে? যারা চার্জ সৃষ্টি হয় এরকম, তার মানে আয়নিক বন্ধনে গঠিত যেসব যৌগ ছিল সেগুলো আসলে আমার পানিতে যুক্ত হতে পারে। কিংবা আহ, যদি সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়, কিন্তু সে যৌগ যদি পোলার হয়ে থাকে, তাহলে কি হবে? তাহলে পানিতে দ্রবীভূত হতে পারে। এখন দেখেন ইথেনের ক্ষেত্রে, ইথেনের যদি আমি সংকেতটা লিখি, CH3 CH, এটি আমার ইথেন, ঠিক আছে না? এখন দেখেন ইথেনে কি আসলে পোলার, ইথেন কি আসলে পোলার? দেখেন দেখি, আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নাকি? যে কার্বন যে হাইড্রোজেন বন্ধন ছিল, এখন দেখেন কার্বন হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কিন্তু খুব বেশি না। হুম। তো আমরা জানি যে সকল সমযোজী যৌগের অবশ্যই দুটি পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যথেষ্ট থাকবে। ঠিক আছে? পার্থক্য জরুরি কি হবে? এই যে তাদের বন্ধন ইলেকট্রন দ্বয় যে কোনো একটি পরমাণু কর্তৃক মানে অধিক আকর্ষণ হবে, টেনে নিবে। এখন যদি এ টেনে নিত, তাহলে কি হতো? সে সে আংশিক ঋণাত্মক হয়ে যেত, মানে আংশিক ঋণাত্মক হয়ে যেত। আর যার থেকে আসবে সে আংশিক ধনাত্মক হয়ে যেত, তাই না? তাহলে যেহেতু কার্বন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি নাই, অর্থাৎ এখানে চার্জ সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো অপশনে নেই। মানে কার্বন বা হাইড্রোজেন এখানে চার্জ সৃষ্টি কখনোই হবে না। যেহেতু চার্জ সৃষ্টি হবে না, তার মানে এরা পোলার দ্রবক নয় বা পোলার যৌগ নয়। পোলার যৌগ যদি না হয়, এরা কি যৌগ? নন পোলার যৌগ। আর নন পোলার যৌগ কখনো পানিতে কি হয় না? দ্রবীভূত হয় না। ঠিক আছে? এখন দেখেন, কিন্তু যদি আমি আহ, ইথানলের কথা কথা কল্পনা করি, তাহলে CH3 CH2 OH। এখন দেখেন ইথানলের OH যে মূলকটা আছে, এখন অক্সিজেন এবং হাইড্রোজেন এদের মধ্যবর্তী তড়িৎ নিরাপত্তার পার্থক্য যথেষ্ট। এখন তড়িৎ নিরাপত্তার পার্থক্য যথেষ্ট হওয়ার দরুন অক্সিজেন কি করবে? তাদের বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে আসলে টেনে নেবে। নিজের দিকে টেনে নিলে সে আংশিকভাবে ঋণাত্মক চার্জে যুক্ত হবে এবং হাইড্রোজেন আংশিকভাবে পজিটিভ হবে। তো আংশিকভাবে পজিটিভ এবং যখন নেগেটিভ হইলো, তাহলে এই যে ওএইচ মূলক, এটা কি আমি কি বলতে পারি? এই মূলকটা আসলে পোলার হয়ে গেল, ঠিক না? যখন এ পোলার হয়ে গেল, তখন পুরা যৌগ পোলার স্বাভাবিকভাবে। তো পুরা যৌগ পোলার হওয়ার দরুন সে কি করবে? তখন সে পোলার দ্রাবকে দ্রবীভূত হতে পারে, দ্রবীভূত হতে পারে। যেহেতু ইথানল পোলার যৌগ, যেহেতু ইথানল পোলার যৌগ, মনে রাখতে হবে, যেহেতু ইথানল পোলার যৌগ, দ্যাটস হয় সে আসলে পানিতে দ্রবীভূত হতে পারে এবং পানির অণুর সাথে একটা বন্ধন তৈরি করতে পারে। সে বন্ধনটা আসলে এই যে দেখা, নিচে দেখা একটু আপনাদের। এই যে দেখেন, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এই যে আমার এটা ছিল, এই এতটুকু অংশ আমার ইথানল, আর এটা আমার পানির অণু। তাহলে পানির অণুর সাথে এই যে ইথানল তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের দরুন, যেহেতু এটাও পোলার এটাও পোলার, দ্যাটস হয় এখানে একটা মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হবে। পানির অণু, এটা পানির অণু, আর এটা আমার অ্যালকোহলের ইথানল। হ্যাঁ, এই যে ইথানল, ইথানলের হাইড্রোজেন এবং পানির অক্সিজেনের সঙ্গে কি উৎপন্ন হলো? এখানে দেখেন হাইড্রোজেন বন্ধন উৎপন্ন হয়েছে প্রত্যেকটাই, যে এখানে দেখেন এই যে হাইড্রোজেন পানির অণুর সাথে ইথানলের যে হাইড্রোজেন বন্ধন উৎপন্ন হলো, যার ফলে কি উৎপন্ন, কি করলো? এরা পানিতে দ্রবীভূত হলো। এবং এই যে হাইড্রোজেন বন্ধন উৎপন্ন হওয়ার একমাত্র কারণ, একমাত্র কারণ হলো যে ইথানল আমার পোলার, পোলার যৌগ। যদি, যেহেতু ইথানল পোলার যৌগ, দ্যাটস সে কি করতে পারে? পানির সঙ্গে দ্রবীভূত হতে পারে। কিন্তু ইথেনের ক্ষেত্রে দেখেন, ইথেনের ক্ষেত্রে আমার কিন্তু পোলার যৌগ ছিল না। দ্যাটস ওয়াই কি করছে? এই হাইড্রোজেন কখনোই পানির অণুর সাথে পোলার যৌগ মানে হাইড্রোজেন বন্ধন তৈরি করেনি। ওই জন্য এরা পানিতে কিভাবে হয় না? পানিতে দ্রবীভূত হয় না। ঠিক সেম কোশ্চেনটা যদি আসে, মানে কোশ্চেন একই, অ্যান্সার একই হবে, শুধু কোশ্চেনে একটু আলাদা। দেখেন আলাদা জিনিসটা কি, সেটা বলছে যে ইথানল পানির সকল অণুতেই অনুপাতেই মিশ্রিত হয়। একই কথা, ওখানে শুধু ইথেন এবং ইথানলের দুটো পার্থক্য করতে বলছিল। এবার এই কোশ্চেনে বলছে শুধু ইথানল পানিতে দ্রবীভূত হয়, সেটা ব্যাখ্যা করতে হবে। সেম কোশ্চেন, একই অ্যান্সার, যে ইথানল আসলে ওই যে মূলকটা ছিল সেটি আসলে পোলার, পোলার যৌগ হওয়ার কারণে আসলে আমরা জানি পোলার যৌগগুলো পোলার দ্রাবকে দ্রবীভূত হয় এবং পানি একটি পোলার দ্রাবক। তাই কি হয়, পানিতে যদি আমি ইথানল দেই, তাহলে এই যে পানি ইথানলের, হ্যাঁ, ওইস মূলক এবং পানির সঙ্গে কি উৎপন্ন করে? পানির সঙ্গে হাইড্রোজেন বন্ধন উৎপন্ন করে, যার ফলে পানিতে সকল অনুপাতে এরা কি হয়? দ্রবীভূত হয়ে থাকে। সেম কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেনে বলছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি এটা। দেখেন
যে অ্যালকোহল শনাক্তকরণ, তাকে বলছে যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করো। তো আপনার তিনটা অ্যালকোহল দিলে দিয়ে বলছে যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করতে বলছে। তাহলে কিভাবে শনাক্ত করব? আমরা জানি শনাক্ত করার প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা আসলে লুকাস বিকারক দ্বারা লুকাস বিকারক দ্বারা আমরা অ্যালকোহল শনাক্ত করি। কি দ্বারা? লুকাস বিকারক দ্বারা। ঠিক আছে। তো লুকাস বিকারক দ্বারা অ্যালকোহল শনাক্ত করি। লুকাস বিকারক কাকে বলে? লুকাস বিকারক হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস জিঙ্ক ক্লোরাইড মিশ্রণকে আসলে আমরা লুকাস বিকারক বলে থাকি। ঠিক আছে। তো এই লুকাস বিকারকের সাহায্যে আমরা কি বের করতে পারি? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য নির্ণয় করতে পারি। এখন দেখেন, যদি আমাকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করতে পারে, তাহলে কি করতে হবে? লুকাস বিকারের সাথে বিক্রিয়া দিতে হবে। এখন মেকানিজমটা কি সেটা একটু দেখার চেষ্টা করি আমরা। দেখেন, যদি 3 ডিগ্রি অ্যালকোহল, হ্যাঁ, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, যদি 3 ডিগ্রি অ্যালকোহল, আমরা প্রথমে এখানে 3 ডিগ্রি দেওয়া আছে, দেড় আমি 3 ডিগ্রি করতেছি। দেখেন, আহ, এই যে দেখেন, আমরা এই যে এটা আমরা টারশিয়ারি অ্যালকোহল, মানে 3 ডিগ্রি অ্যালকোহল কেমনে বুঝলাম? কার্বনের সঙ্গে 3 ডিগ্রি মিথাইল মূলক আছে, দ্যাটস তো এটা 3 ডিগ্রি অ্যালকোহল, তাই না? তো 3 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে যদি আপনি লুকাস বিকারক যুক্ত করেন, কি বিকারক? লুকাস বিকারক। এই যে দেখেন, এই দুটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জিঙ্ক ক্লোরাইড, এই দুটাকে আমি কি বলছি? লুকাস বিকারক। এই লুকাস বিকারক যুক্ত করলে কি উৎপন্ন হবে? এই ওএইচ মূলকটা এখান থেকে বের হয়ে চলে যাবে। সরি, এই ওএইচ মূলক এবং এই হাইড্রোজেন, এরা পানি উৎপন্ন করবে, এবং এখানে যে ক্লোরিন ছিল সেটা যুক্ত হবে। যুক্ত হয়ে কি উৎপন্ন করলো? টারশিয়ারি হ্যালাইড। টারশিয়ারি হ্যালাইড উৎপন্ন করবে। যখন, যেমন দেখেন এখানে মিথাইল ব্রোমিথাইল প্রোপানল 2 অল, এটি 3 ডিগ্রি অ্যালকোহল, তার সঙ্গে লুকাস বিকারক যখন আমি বিক্রিয়া দিলাম, তখন কি উৎপন্ন করলো? টার্ট বিউটাইল ক্লোরাইড। এই যে বাংলা কথা দেন, কক্ষ তাপমাত্রায় টারশিয়ারি অ্যালকোহলের পরিমাণটা দেওয়ার দরকার নাই, লুকাস বিকারক যোগ করে ঝাঁকালে কি অ্যালকাইল হ্যালাইডের সাদা অধক্ষেপ সৃষ্টি হবে। এই সাদা অধক্ষেপ অপদ্রব্য, তাই ঘোলাটা দেখা যায়। কি দেখা যায়? ঘোলাটা দেখা যায়। ঠিক আছে? এই সাদা অধক্ষেপ অদ্রাব্য, মানে দ্রবীভূত হয় না, দ্যাটস হয় এটা সাদা ঘোলাটা দেখা যায়। এটি হলো টারশিয়ারি অ্যালকোহল, মানে 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ পরীক্ষা। এবার যদি আমার সেম বিক্রিয়াটা আমি যদি 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে দিই, তাহলে তখন কি করতে? দেখ, যদি আমি লুকাস বিকারক সেম লুকাস বিকারক যদি আমি 2 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে দিই, তাহলে কি ঘটবে? কক্ষ তাপমাত্রায় সেকেন্ডারি অ্যালকোহল লুকাস বিকারের সঙ্গে বিক্রিয়া করে আকালে অদক্ষেপ করে না। পদক্ষেপ করে না। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে পদক্ষেপ করছিল, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হয় না? পদক্ষেপ করে না, বরং এটি পদক্ষেপ সৃষ্টি হতে 10 থেকে 15 মিনিট কি লাগে? সময় লাগে। অর্থাৎ 10-15 মিনিট পর সেকেন্ডারি অ্যালকোহল সাদা হ্যালাইডের ন্যায়, মানে অ্যালকাইল হ্যালাইডের ন্যায় কি হয়? সাদা পদক্ষেপ সৃষ্টি হয়। হুম। এখন দেখেন, এই যে দেখেন প্রোপানল 2 অল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল কেমনে বুঝলাম? এই যে দুটা অ্যালকাইল হ্যালাইড যুক্ত আছে, এই 2 ডিগ্রি অ্যালকোহল সেম বিক্রিয়া, মেকানিজমটা সেম। হ্যাঁ, এই ওএইচ এবং এখানকার এইচ বাঁধে পানি উৎপন্ন করবে, এবং ক্লোরিন এখানে যুক্ত হয়ে যাবে। এই যে উৎপন্ন করলো, এবং আমরা মূল মেকানিজম যেটা, সেটা হলো যে এখানে সাথে সাথে কি হবে না? সাথে সাথে আসলে পদক্ষেপ সৃষ্টি হবে। কতক্ষণ পদক্ষেপ সৃষ্টি হবে? 5 থেকে 10 মিনিট কিংবা 15 মিনিট, আপনি যে কথা বলেন। 5 থেকে 10 মিনিট পর আসলে পদক্ষেপ সৃষ্টি হবে। তাহলে যখন আমার লুকাস বিকারক কোনো বিকারের সঙ্গে যুক্ত দিলাম, যদি 5 থেকে 10 মিনিট পরে পদক্ষেপ সৃষ্টি হয়, তাহলে বুঝবো এটা আসলে কয় ডিগ্রি অ্যালকোহল? এটা আসলে 2 ডিগ্রি অ্যালকোহল। তখন সেম বিক্রিয়া যদি আমি, সেম বিকারক লুকাস বিকারক যদি আমি প্রাইমারি অ্যালকোহলের সঙ্গে যুক্ত করি, তখন কি উৎপন্ন করে? দেখেন, সেম বিকারক যদি আমি প্রাইমারি অ্যালকোহলের সঙ্গে যুক্ত করি, তখন কি করে? প্রাইমারি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক যোগ করলে সাথে সাথে কিংবা কিছুক্ষণ পর পদক্ষেপ সৃষ্টি হয় না, মানে পদক্ষেপ সৃষ্টি হবে না। মানে ঘটনা হলো যে অ্যালকাইল হ্যালাইডের এই লুকাস বিকারের সাথে সাধারণ তাপমাত্রায় আসলে লুকাস বিকারে বিক্রিয়াই করে না। কক্ষ তাপমাত্রায় লুকাস বিকারের কোনো বিক্রিয়া করে না। এই যে দেখেন লেখা আছে, কক্ষ তাপমাত্রায় লুকাস বিকারক অ্যালকোহলের সাথে কোনো বিক্রিয়াই করে না, কিন্তু মিশ্রণকে যদি উত্তপ্ত করি তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হতে পারে। মানে আমি যদি তাপ দিই, হ্যাঁ, যদি তাপ দিই তাহলে বিক্রিয়া ঘটতে পারে, কিন্তু সাধারণ তাপমাত্রায়, মানে কক্ষ তাপমাত্রায় 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারের সাথে কি করে না? বিক্রিয়া করে না, নো রিয়াকশন। হ্যাঁ, 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে কোনো বিক্রিয়াই করে না, কি বিক্রিয়া করে না? লুকাস বিকারক। তাহলে যখন আমার বিক্রিয়া করলো না, তার মানে আমি যখন বুঝবো যে আসলে স্বাভাবিক তাপমাত্রা যখন আমার লুকাস বিক্রিয়া দেওয়ার পর কোনো পরিবর্তন ঘটতেছে না। ঠিক আছে।
যখন দেখছি যে কোনো পরিবর্তন ঘটতেছে না, তখন আমরা বুঝবো যে আসলে এটা প্রাইমারি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি বলতে পারতেছি আমি? 1 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করতেছে না, হ্যাঁ, এটা বিক্রিয়া করতেছে না। 2 ডিগ্রি অ্যালকোহল লুকাজুবের সাথে বিক্রিয়া করে অদক্ষেপ সৃষ্টি করে কত মিনিট পরে? 10 মিনিট পর, 5 থেকে 10 মিনিট পরে, ঠিক আছে। এবং 3 ডিগ্রি অ্যালকোহল লুকাজুবের সাথে বিক্রিয়া করে সাথে সাথে কি পদক্ষেপ উৎপন্ন করতেছে? সাদা পদক্ষেপ উৎপন্ন করতেছে। এইভাবে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের আসলে বিক্রিয়াগুলো শনাক্ত করতে পারি। এই ছিল আমাদের অ্যালকোহল সম্পর্কিত যত আলোচনা। আশা করি বুঝতে পারছেন। মানে অ্যালকোহল থেকে যতগুলো কোশ্চেন আসে আপনাদের, হ্যাঁ, সবগুলো আমি দেখালাম। মানে অ্যালকোহল রিলেটেড সবগুলো কোশ্চেন এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নিন, এগুলো নোট করবেন অবশ্যই। নোট করে আসলে আমাদের গ্রুপে দিবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, যত লিখবেন তত আসলে মনে থাকবে। এই ছিল আসলে অ্যালকোহল সম্পর্কিত আলোচনা। এর পরবর্তীতে আমরা অ্যালডিহাইড বা কিটোন বিক্রিয়া করে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি কিটোন উৎপন্ন করে। উৎপন্ন এ বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি কিটোনকে অ্যালডোল বলা হয়, ঠিক আছে। তাহলে এখন দেখেন, এখানে একটা কথা আছে যে আলফা হাইড্রোজেন জিনিসটা কি সেটাকে যদি বোঝার চেষ্টা করি, তাহলে দেখেন যে কার্বনিল মূলকের সঙ্গে যে কার্বন যুক্ত থাকে, যদি আমি এটা কার্বনিল মূলক মনে করি, এই যে এটা, হ্যাঁ, এটা আমার কার্বনিল মূলক। এই কার্বনিল মূলকের সঙ্গে যে কার্বন যুক্ত থাকে তাকে বলা হয় আলফা কার্বন। কি বলা হয়? কার্বনিল মূলকের সঙ্গে যে কার্বন যুক্ত থাকে তাকে বলা হয় আলফা কার্বন। এবং এই আলফা কার্বনের সঙ্গে যতগুলো হাইড্রোজেন যুক্ত আছে সেগুলোকে আমরা বলবো আলফা হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে কার্বনিল মূলকের সঙ্গে যে কার্বন যুক্ত আছে তাকে আলফা কার্বন। নাম অনুসারে আপনার মানে অবস্থান অনুসারে এখানে বিটা কার্বন হতে পারে, হ্যাঁ, এভাবে চলতে পারে। তো যেহেতু এটা এই কার্বনিল মূলকের কার্বনের সাথে 1 নাম্বার কার্বন, ওই জন্য আমি এটাকে বলছি আলফা কার্বন। তো আলফা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটি যুক্ত আছে তাকে আমি বলছি আলফা হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ায় প্রধান শর্ত হলো যে এখানে আলফা হাইড্রোজেন বিশিষ্ট যৌগ থাকতে হবে। কি থাকতে হবে? আলফা হাইড্রোজেন বিশিষ্ট যৌগ থাকতে হবে। যদি আলফা হাইড্রোজেন বিশিষ্ট যৌগ না হয়, তাহলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না। এখন দেখেন, সংজ্ঞাতে বলা হয়েছে যে 2 অণু অ্যালডিহাইড বা কিটোন একই ধরনের হতে হবে। 2 অণু অ্যালডিহাইড বা কিটোন লঘু ক্ষারের উপস্থিতি, এই যে লঘু ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের উপস্থিতি বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? বিটা হাইড্রোক্সি। দেখেন, এটা আমার কার্বনিক মূলক, এটা হলো আলফা কার্বন, এটা বিটা কার্বন। বিটা কার্বনের সাথে হাইড্রোক্সিল মূলক যুক্ত আছে, দ্যাটস আমি এটাকে বলছি বিটা হাইড্রোক্সি। বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, সেটা নির্ভর করে আসলে যৌগের উপর। এখন এই বিক্রিয়ার কলা কৌশলটা যেটা, সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, বিক্রিয়ার কলা কৌশলটা কি সেটা একটু যদি দেখার চেষ্টা করি। এখন দেখেন, এই যে প্রথমে দেখি আমরা এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার কলা কৌশল নিচে আলোচনা করবো। প্রথম কি হবে? ক্ষার থেকে প্রাপ্ত হাইড্রোক্সিল আয়ন অ্যালডিহাইড বা কিটোনের একটি অণু থেকে একটি আলফা হাইড্রোজেন পরমাণুকে প্রোটন রূপে অবসারিত করবে। এখন দেখেন, এটা আলফা হাইড্রোজেন বিশিষ্ট একটি অ্যালডিহাইড বা কিটোন, যে কোনো হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে। এই যে আমার ক্ষার যে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের যে হাইড্রোক্সিল মূলক, এর প্রভাবে এই কিটোন বা অ্যালডিহাইডের যে আলফা হাইড্রোজেন, এখান থেকে একটি হাইড্রোজেন প্রোটন রূপে অপসারিত হয়ে যাবে। তো প্রোটন রূপে অপসারিত হলে কি হবে? এখানে একটা ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে স্বাভাবিকভাবে। এটা প্রথম ধাপের কাজ। দ্বিতীয় ধাপে কি উৎপন্ন করবে? দ্বিতীয় ধাপে যেটা উৎপন্ন করবে তা হলো এই যে আলফা কার্বনিয়াম আয়ন যেটা উৎপন্ন করলো আমার প্রথমে 1 নাম্বার ধাপে, এই যে যে এই যে এটা যে উৎপন্ন করলো, সেটা কি করবে? এবার কেন্দ্রাকর্ষী বিকারক হিসাবে, কেন্দ্রাকর্ষী বিকারক হিসাবে অ্যালডিহাইড বা কিটোনের উপর আরেকটা যে অণু ছিল, আমার 2 অণু লাগবে, তো 1 অণু তো আমার এখানে কার্বন আয়ন উৎপন্ন করলো, হ্যাঁ, আর 1 অণু তো আছে, সেই অণুর সাথে কার্বনের যুক্ত হয়ে অ্যালকা অ্যালকক্সাইড অ্যানায়ন সৃষ্টি করবে। এই যে দেখেন কৌশলটা কি, এই যে এটার প্রভাবে এখানে এই কার্বন পাই বন্ধন যেটা আছে সেটাতে তা হবে, যার ফলে এই এখানকার একটা বন্ধন ভেঙে এখানে চলে আসবে অক্সিজেনে। এই যে দেখেন, সেই অক্সিজেনে এই যে মাইনাসটা দেওয়া আছে এখানে, হ্যাঁ, আর এখানে এই অক্সিজেনের সঙ্গে আরেকটা যুক্ত হলো, এই যে কার্বন, এই কার্বনটা যুক্ত হলো, দেখেন এই কার্বনটা যুক্ত হয়েছে এখানে, এবং এই আরটা এখানে নিচে দেওয়া হয়েছে, আর বাকিগুলো সব ঠিক আছে। তো এটা না, এটাকে আমি কি বলবো? অ্যালকা অক্সাইড অ্যানায়ন। এবং শেষ ধাপে কি করবে? শেষ ধাপে পরিশেষে সৃষ্ট অ্যালকা অক্সাইড অ্যানায়ন পানি থেকে অপসারিত, পানি থেকে একটি প্রোটন গ্রহণ করবে। পানি থেকে আমার যে ওই প্রথম ধাপে ওএইচ এবং হাইড্রোজেন মিলে যে পানি উৎপন্ন করেছিল, ওই পানি থেকে কি করবে? একটি প্রোটন গ্রহণ করে বিটা হাইড্রোক্সি
এই অক্সিজেনের সাথে এই প্রোটন চলে যাবে, চলে গিয়ে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড কিংবা বিটা হাইড্রোক্সি কিটোন উৎপন্ন করবে। এই হলো অ্যালডিহাইড বা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে আসলে কৌশল। যদি আপনাকে বলা হয় যে অ্যালডিহাইড ঘনীভবন বিক্রিয়া লেখো, টিকা লেখো বা যে কোনো যদি লেখে, তাহলে আপনাকে প্রথমে বিক্রিয়ার সংজ্ঞা দিতে হবে, যেটা হলো এই যে এটা, এই সংজ্ঞাগুলো দিতে হবে। সংজ্ঞা দেওয়ার পরে এই সংজ্ঞাগুলো দিতে হবে, হ্যাঁ। এই সংজ্ঞা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এর পরবর্তী ভাবে কৌশলগুলো ব্যাখ্যা কৌশলগুলো ব্যাখ্যা করার পরে উদাহরণ দিতে হবে। সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে আপনাকে বিষয়টা বুঝিয়ে দিতে হবে। যেমন ধরেন এখানে প্রয়োগ করে সুনির্দিষ্ট উদাহরণ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট উদাহরণে কি বলছে যে এখন লঘু ক্ষারের উপস্থিতিতে দুই অণু অ্যাসিটালডিহাইড, এই যে দুই অণু অ্যাসিটালডিহাইড লঘু ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া কি উৎপন্ন করছে, বিটা হাইড্রোক্সি বিউটারালডিহাইড, এটা অ্যালডোল। ঠিক আছে, এভাবে আমরা কৌশল ব্যাখ্যা করতে পারি। তাহলে এই গেল আমার অ্যালডিহাইড ঘনীভবন, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। তারপরে আছে আমার ক্যানিজারো বিক্রিয়া। ভাইয়া এগুলো কি, এই বিক্রিয়াগুলো কি মুখস্থ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মুখস্থ করতে হবে এই বিক্রিয়ার ফলাফল। মানে যে এই যে বলেন বলেন। এগুলো, হ্যাঁ ওই এগুলো মুখস্থ না করলে তো লিখতে পারবো না। হ্যাঁ অবশ্যই লিখতে হবে, মুখস্থ করতে হবে আপনার কৌশলগুলো। হ্যাঁ কৌশলগুলো যেভাবে বললাম, ধাপ 1, ধাপ 2, ধাপ 3, এভাবে মুখস্থ করতে হবে। এবং এই বিক্রিয়াগুলো যেগুলো আছে, এই যে আমি দেখাচ্ছি যেগুলো, এই যে এগুলো আছে না, হ্যাঁ, এগুলো আপনাকে লিখতে হবে। ঠিক আছে, হুম। কারণ এগুলো লিখতে হবে। আচ্ছা, তাহলে এই গেল আমার। এগুলো তো বারবার প্র্যাকটিস করে মনে রাখতে হবে। হ্যাঁ বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আসেন, এরপরে দেখেন ক্যানিজারো বিক্রিয়া। তো ক্যানিজারো বিক্রিয়াতে কি হয়, আমরা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া যেটা পড়লাম সেটা হলো যে এখানে আলফা হাইড্রোজেন লাগবে। কি লাগবে? আলফা হাইড্রোজেন মাস্ট। আলফা হাইড্রোজেন ব্যতীত অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না। কিন্তু ক্যানিজারো বিক্রিয়ায় বলা হচ্ছে যে সেম প্রভাবকের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের উপস্থিতিতে 50% হবে। হ্যাঁ, ওখানে ওখানে আমরা লঘু ক্ষার ব্যবহার করছিলাম, এখানে আমরা কি ব্যবহার করব, গাঢ় ক্ষার ব্যবহার করবো। এই হলো পার্থক্য। আর একটা জিনিস আছে, সেখানে আলফা হাইড্রোজেন নেই এমন, আমরা এতক্ষণ ব্যবহার করছিলাম অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া যেখানে আলফা হাইড্রোজেন আছে। ঠিক আছে, যেখানে আলফা হাইড্রোজেন আছে সে সকল যৌগগুলো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিচ্ছে। কিন্তু ক্যানিজারো বিক্রিয়ার ক্ষেত্রে আসলে আলফা হাইড্রোজেন বিশিষ্ট অণু থাকা লাগবে, যাবে না। কি লাগবে? আলফা হাইড্রোজেন বিহীন। তাহলে আলফা হাইড্রোজেন বিহীন দুই অণু অ্যালডিহাইড পরস্পর বিক্রিয়া করে এক অণু অ্যালকোহল উৎপন্ন করবে এবং এক অণু অ্যাসিড উৎপন্ন করবে। এই বিক্রিয়াকে বলা হয় অ্যালডিহাইড। অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড বা সোডিয়াম লবণ উৎপন্ন, সেটা আমরা পরবর্তীতে দেখবো। এবং এই বিক্রিয়াটাকে বলা হয় ক্যানিজারো বিক্রিয়া। এখন দেখেন এর কৌশলটা জিনিসটা কি। এই বিক্রিয়ারও কিছু কৌশল আছে, সেই কৌশলটা যদি আমি আলোচনা করি, তাহলে দেখেন এখানে প্রথম ধাপে কি ঘটবে, সেম বিক্রিয়া, সেম কৌশলটা, মোটামুটি সেম কৌশল। এইখানেও প্রথমে আমার যে ক্ষার থেকে যে হাইড্রোক্সিল মূলক উৎপন্ন হয়েছে, এর প্রভাবে এর প্রভাবে আসলে এই যে অ্যানায়ন গঠন করবে, সেম ঘনীভবন বিক্রিয়ার মতো, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার মতো এখানেও কি করবে, অ্যানায়ন উৎপন্ন করবে। এবার এই দ্বিতীয় ধাপে অ্যানায়ন, ওই কেন্দ্রাকাশের দ্বিতীয় ধাপে যে অ্যানায়ন ছিল সেটা আসলে এখান থেকে, এই যে দেখেন প্রথম ধাপে সৃষ্ট জটিল অ্যানায়ন হতে হাইড্রাইড আয়ন অপর অ্যালডিহাইড অণুতে স্থান দিতে হবে। এই যে এখানে যে হাইড্রোজেনটা আছে, হ্যাঁ, এটা হাইড্রাইড আয়ন হিসাবে অপর এই যে বিক্রিয়া যেটা আছে সেটাতে আসলে চলে যাবে। চলে যাওয়ার পরে যেটা উৎপন্ন করবে সেটা হলো যে, এই যে দেখেন এখানে যখন এই যে বিক্রিয়ার কৌশলটা এখানে আরেকবার দেখা গেছে। হ্যাঁ, সরি, আমি একটু উপরে নিচ্ছি ভাই। আচ্ছা দেখেন, এখন এখানে কি ঘটে একটু দেখেন। দ্বিতীয় ধাপে যেটা ঘটে যে এই যে প্রোটনটা, কি বলছিলাম, প্রোটন না আসলে হাইড্রাইড আয়ন। হ্যাঁ, হাইড্রাইড আয়নটা এখান থেকে এখানে চলে যাবে। চলে গেলে কি হবে,
এখানে যখন চলে গেল তখন এখানে একটা দ্বিবন্ধনের সৃষ্টি হবে, দেখেন এই যে দ্বিবন্ধনটা এখানে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এবং এই বিক্রিয়াটা, এই যে ওএইচটা, এটাকে আমরা কি লিখতে পারি, ও এইচ এভাবে লিখতে পারি না, সেটা এখানে লেখা হয়েছে, ঠিক আছে। এবং এই যে হাইড্রোজেনটা এখানে চলে আসলো, সেটা এখানে যুক্ত হলো, যুক্ত হওয়ার ফলে এই যে দ্বিবন্ধন থেকে এখানে ইলেকট্রন চলে আসলো, যার ফলে এখানে অক্সিজেন মাইনাস হলো। এখানে আবার প্রোটন বিনিময় করবে, এখানে আবার প্রোটন বিনিময় করে এই প্রোটনটা যেটা ছিল সেটা এখানে চলে যাবে, চলে গিয়ে এখানে অ্যালকোহল উৎপন্ন করলো এবং এসিডের লবণ উৎপন্ন করলো, এখানে আসে আপনার ওই যে সোডিয়াম যেটা ছিল সেখানে যুক্ত হবে, কিংবা পটাশিয়াম যুক্ত হবে, ঠিক আছে। এখানে ক্যানিজারের বিক্রিয়া এখানে দুই ধাপে ঘটে, ঠিক আছে। এই দুই ধাপে ঘটার পরে এখন এইভাবে বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করার পরে আপনাকে নির্দিষ্ট কিছু উদাহরণ দিতে হবে, যেমন এই যে এখানে দেখেন, এই যে উদাহরণগুলো দেখেন, এই যে বেনজালডিহাইড, হ্যাঁ, দুই অণু বেনজালডিহাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে, সোডিয়াম বেনজানয়েড আর একটা বেনজাইল অ্যালকোহল উৎপন্ন করেছে। এখন দেখেন এই যে বেনজালডিহাইড আসলে কেন বিক্রিয়া করলো, এটি কেনিজারও বিক্রিয়া কেন দিল, কারণ হলো এখানে আলফা হাইড্রোজেন নাই, আলফা হাইড্রোজেন নাই, এখানে শুধু কার্বন আছে, ঠিক আছে, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, মনে রাখতে হবে এখানে শুধু কার্বন আছে, এখানে কোনো হাইড্রোজেন নাই। যেহেতু এখানে হাইড্রোজেন নেই, তার মানে আলফা আলফা হাইড্রোজেন নাই, আলফা কার্বন আছে ঠিক আছে, কিন্তু আলফা হাইড্রোজেন তো নাই। দ্যাটস ওয়াই কিন্তু এই বিক্রিয়াগুলো দিচ্ছে, বুঝা গেছে কি? যেহেতু এখানে আলফা হাইড্রোজেন নাই, দ্যাটস ওয়াই এই বিক্রিয়াগুলো আসলে ক্যানিজারও বিক্রিয়া দিচ্ছে। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যা, যেমন এই, যদি আপনার কোশ্চেন আসে যে ক্যানিজারও বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো বা ক্যানিজারও বিক্রিয়া কি লেখো, তাহলে আপনাকে প্রথমে ক্যানিজারও বিক্রিয়ার সংজ্ঞা দিতে হবে, তারপরে আসবে বিক্রিয়ার কলা কৌশল, বিক্রিয়ার কলা কৌশল ব্যাখ্যা করে নির্দিষ্ট প্রয়োগ দিবেন, তাহলেই হয়ে যাবে। এবার দেখেন দ্বিতীয় নাম্বারে যদি সেম এই যেগুলো পড়ালাম সেগুলো যদি একটু ঘুরিয়ে কোশ্চেন আসে, ঘুরিয়ে যদি কোশ্চেন আসে কিরকম, যদি কোশ্চেনটা এরকম আসে যে ইথানল, হম, যেমন এই যে দেখেন, ইথানল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া করলেও ক্যানিজারও বিক্রিয়া দেয় না, ইথানল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিলেও আসলে ক্যানিজারও বিক্রিয়া দেয় না। এখন দেখেন ইথানল যদি আমি আঁকি, এই যেটা আমার ইথানল, ঠিক আছে, তাহলে এই যে ইথানল হইলো আসলে এ ক্যানিজারও বিক্রিয়া দিবে নাকি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে, দেখি আমরা একটু। এখানে কার্বনের মূলক আছে অবশ্যই, কার্বনের মূলকের সঙ্গে যে কার্বন যুক্ত আছে তাকে আমি কি বলবো, আলফা কার্বন। আলফা কার্বনের সঙ্গে যেগুলো হাইড্রোজেন যুক্ত আছে সেগুলোকে আমি বলবো আলফা হাইড্রোজেন, তাই না? তো আলফা হাইড্রোজেন আসলে কি ধরনের বিক্রিয়া দেয়, আলফা হাইড্রোজেন বিশিষ্ট অণুগুলো আসলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়, ঠিক কিনা? কিন্তু ক্যানিজারো বিক্রিয়া কারা দেয়, যাদের আলফা হাইড্রোজেন নাই, তারা শুধু ক্যানিজারো বিক্রিয়া দেয়। যেহেতু এখানে আলফা হাইড্রোজেন উপস্থিত, দ্যাটস হয় এখানে ক্যানিজারো বিক্রিয়া দেওয়ার কোনো সম্ভাবনা নেই, এখানে ওই জন্য কি দিবে না, ক্যানিজারো বিক্রিয়া দিবে না। যেহেতু এখানে আলফা হাইড্রোজেন উপস্থিত, সেজন্য এবি ইথানল ইথানল কেবল এবং কেবলমাত্র অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। এই বিক্রিয়াগুলো কথাগুলো বাংলা এখানে বলা আছে, আপনার পড়ে নিন, হ্যাঁ। এই যে নিচে দেখেন এগুলো, এই যে এখানে যেমন এই যে উদাহরণগুলো এখানে দেওয়া আছে, উদাহরণগুলো এখান থেকে দেখে নেবেন, দেখে নিলে আপনার বুঝতে পারবেন। এই যে দেখেন, যেমন এই যে মিথানল, এখন এই যে দেখেন মিথানলে কি আছে, মিথানল এটা তো কার্বনিল মূলক, এর সঙ্গে কোনো কার্বন কি যুক্ত আছে, এর সঙ্গে কোনো কার্বন যুক্ত নাই, কার্বন যুক্ত নাই মানে আলফা কার্বন নাই, আলফা কার্বন নাই মানে হাইড্রোজেন নাই, আলফা কার্বন নাই মানে হাইড্রোজেন নাই, এখানে কিন্তু কখনো কোনো ভাবে এটা আলফা হাইড্রোজেন হবে না। আপনি মনে করতে পারেন যে আসলে এটা তো কার্বনিল মূলকের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে কি এটা আলফা হাইড্রোজেন না, আসলে। আর কার্বনিল মূলকের সঙ্গে যদি কার্বন যুক্ত থাকে, ঠিক আছে, তখন সেটা আমার কার্বন, আলফা কার্বন। যেখানে আলফা কার্বন নাই সেখানে আলফা হাইড্রোজেন প্রশ্নই আসে না, যেখানে আলফা কার্বন নাই সেখানে আলফা হাইড্রোজেন কোনো প্রশ্নই আসে না। যেহেতু এখানে কার্বনে নাই, তার মানে আলফা হাইড্রোজেনই নাই, দ্যাটস ওয়াই এই বিক্রিয়াটা কি বিক্রিয়া দিবে, আসলে এইটা ক্যানিজারো বিক্রিয়া দিবে, ঠিক আছে। এবং ইথানল দেখেন, ইথানল এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে কেন, এই কার্বনিল মূলকের সঙ্গে কার্বন যেটা যুক্ত আছে, এই কার্বনিল মূলকের কার্বন যেটা যুক্ত আছে এর সঙ্গে হাইড্রোজেন আছে এবং এটি হলো আলফা হাইড্রোজেন, দ্যাটস ওয়াই এটি আসলে ক্যানিজারো বিক্রিয়া, সরি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিচ্ছে এবং এটি হলো ক্যানিজারো বিক্রিয়া দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, এই একই কথা, বেঞ্জালডিহাইড কেনাজারি বিক্রিয়া কেন প্রদর্শন করে, এই যে বেঞ্জালডি কিছুক্ষণ আগে যেটা বললাম, বেঞ্জালডিহাইড কেনাজারি বিক্রিয়া কেন প্রদর্শন করে কিন্তু অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয় না, একই কথা। কেননা বেঞ্জালডিহাইডে কি নাই, আলফা কার্বন নাই, এই যে দেখেন এই কার্বনে কোনো আলফা হাইড্রোজেন নেই, কার্বন আছে ঠিক আছে, কিন্তু এই কার্বনে কোনো কি নাই, আলফা হাইড্রোজেন নাই। যেহেতু হাইড্রোজেন যুক্ত নাই, তার মানে এই বিক্রিয়া কখনো কি দিবে না, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না। কারণ অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার শর্তই হলো যেখানে আলফা হাইড্রোজেন থাকতে হবে। আর কেন ধরো বিক্রিয়ার শর্ত হলো যে এখানে আলফা হাইড্রোজেন থাকবে না, যেহেতু এখানে আলফা হাইড্রোজেন নাই, দ্যাটস হোয়াই এটাকে ধরো বিক্রিয়া দিবে, সেম কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা দেখি যে
কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে, আশা করি দেখতে পাচ্ছেন, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিটোনের অর্থাৎ প্রোপানন, অ্যাসিটোনের চেয়ে অ্যাসিটালডিহাইড অর্থাৎ ইথানল বেশি সক্রিয় কেন? এই সক্রিয়তা আপনাকে ব্যাখ্যা করতে হবে। প্রশ্ন দুই ভাবে থাকতে পারে, অ্যাসিটোনিন কিংবা অ্যাসিটালডিহাইডের মধ্যে নিউক্লিওফিলিক যেটা সেটা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে অধিক সক্রিয়। একটা কি, একটা হলো এস্টেরিক বাধা, সেটা জিনিসটা কি সেটা দেখেন যে কার্বনের সঙ্গে যুক্ত মূলক যদি বড় হয়, এই যে তবে কার্বনের নিউক্লিওফিলিক বিকারকের আক্রমণের পথ অনেকটা সংকুচিত হয়। নিউক্লিওফিলিক কর্তৃক কার্বন আক্রমণ বড় মূলক সময়ের এরূপ ত্রিমাত্রিক স্থানিক বাধাকে স্টেরিক বাধা বলে। দেখেন একটু, এই যে কার্বনিল মূলক আমার, এই কার্বনের মূলকের সাথে যে যুক্ত মূলক গুলো আছে, দেখেন এখানে একটা মিথাইল মূলক যুক্ত আছে। এই কার্বনিল মূলকের সাথে কটা মিথাইল মূলক যুক্ত আছে? এখানে কিন্তু দুটা মিথাইল মূলক যুক্ত আছে। দুটা মিথাইল মূলক যদি যুক্ত থাকে, তাহলে দেখেন একে স্ট্যাটিক বাধা দিচ্ছে। স্ট্যাটিক বাধা মানে কি, যে বাইরে থেকে আর একটা যে নিউক্লিওফাইল এখানে ঢুকবে, প্রবেশ করবে, এই কার্বনের সঙ্গে যুক্ত হবে, এই কার্বনের সাথে, হ্যাঁ, তারা বাধা প্রদান করবে। কারা? এই যে মিথাইল দুই বড় বড় মূলক যেটা আছে এটাকে ঘিরে রাখবে। তো ঘিরে রাখলে কি হবে? বাধা প্রদান করবে। বাধা প্রদান করলে কি হবে? আরেকটি বিকারক সে আসলে কার্বনকে যুক্ত হতে পারবে না, ঠিক আছে কিনা? তো এই যে কার্বনকে অন্য একটা বিকারককে বাধা দিচ্ছে কার্বনের মূলকের কার্বনের সঙ্গে যুক্ত হতে, এটাকেই আসলে বলতেছি আমরা স্ট্যাটিক বাধা। এখানে দেখেন একটা মূলক, বড় মূলকের পরিমাণ কত? একটা, কম। দ্যাটস ওয়াই এখানে স্ট্যাটিক বাধার পরিমাণও কম, কেন্দ্রাকাশে আক্রমণ সহজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাসিটালডিহাইডের কার্বনের একটি মিথাইল মূলক যুক্ত। এই দেখেন অ্যাসিটালডিহাইডে কার্বনের কটা মিথাইল মূলক যুক্ত? একটি মিথাইল মূলক যুক্ত। কিন্তু অ্যাসিটোনের ক্ষেত্রে, আমি একটু মিশাই দিচ্ছি আবার, কিন্তু অ্যাসিটোনের ক্ষেত্রে কার্বনের দুটি অ্যালকাইল মূলক যুক্ত। দেখেন এই যে দুটি অ্যালকাইল মূলক যুক্ত আছে, ফলে স্টেরিক বাধার কারণে নিউক্লিওফাইল অ্যাসিটোনের কার্বনের আক্রমণ অ্যাসিটালডিহাইডের তুলনায় বেশি বাধাপ্রাপ্ত। তার মানে আমরা সহজে বুঝতে পারতেছি এই কার্বনে আসলে বাধাপ্রাপ্ত হবে বেশি, এখানে বাধাপ্রাপ্ত হবে কম, ঠিক আছে? আচ্ছা, আরেকটি ঘটনা থাকতে পারে, সেটা হলো যে আবেশী প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট। হ্যাঁ, সরি, আবেশী প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট। এখানে কি ঘটে? এখন দেখেন এই যে কার্বন, এই যে কার্বন সঙ্গে কি যুক্ত আছে? মিথাইল মূলক যুক্ত আছে। এরা আসলে কি ধরনের বিক্রিয়া করে? এরা আসলে ইলেকট্রন দান করে। এরা আসলে ইলেকট্রন কি করবে? দান করবে। তো ইলেকট্রন দান করলে দেখেন এই কার্বনে কিন্তু ইলেকট্রন ঘনত্ব তখন বৃদ্ধি পাবে, ঠিক আছে কিনা? তো এই কার্বনে ইলেকট্রন ঘনত্ব যখন বৃদ্ধি পাবে, আবার দেখেন এখানেও কিন্তু কার্বন এখানে দান করতেছে। এটা দুটা গ্রুপ দান করতেছে, এখানে একটা গ্রুপ দান করতেছে। এবং দেখেন কার্বন এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য কিন্তু যথেষ্ট। কার্বন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যথেষ্ট হওয়ার কারণে অক্সিজেন আসলে এই কার্বন থেকে ইলেকট্রন নিজে দিকে টেনে নেয়। এই কথাগুলো এখানে দেখা যায়। দেখেন এই যে মিথাইল মূলক, একটি মাত্র মিথাইল মূলক যুক্ত আছে, সেটা হলো অ্যাসিটালডিহাইড। হ্যাঁ, তো ইলেকট্রন দানকারী গ্রুপ আমরা জানি মিথাইল মূলক সাধারণত ইলেকট্রন দান করে থাকে। এবং অ্যাসিটোনের ক্ষেত্রে কার্বনের সঙ্গে যুক্ত দুটি মিথাইল মূলক যুক্ত আছে, এটা একটি, এটি একটি। মানে অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে একটি মিথাইল মূলক ধনাত্মক আবেশী প্রভাব দ্বারা কার্বনের পরমাণুকে ইলেকট্রন ঘনত্ব সরবরাহ করে, এবং অ্যাসিটোনের ক্ষেত্রে আসলে দুটি মিথাইল মূলক দ্বারা ইলেকট্রন ঘনত্ব সরবরাহ করে। এতে অ্যাসিটালডিহাইডে কার্বনে অর্থাৎ অ্যাসিটালডিহাইডে যে কার্বন আছে এবং কার্বনের অপেক্ষা অধিক পরিমাণে ধনাত্মক চার্জ থাকে, ঠিক আছে? অধিক পরিমাণে কি থাকে? ধনাত্মক চার্জ থাকে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। অ্যাসিটালডিহাইডে অ্যাসিটোনের কার্বনের অপেক্ষা অধিক পরিমাণে ধনাত্মক চার্জ থাকে। এই কথার অর্থ কি দেখেন, আমি একটু মিশাই দিই। এখানে আসলে ইলেকট্রন ঘনত্ব এখানে বেশি। ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার অর্থ কি? এখানে আসলে ধনাত্মক চার্জের পরিমাণ কম। কম কিনা দেখেন, কারণ এখানে আপনি বলতে পারেন যে আসলে না, এখানে ধনাত্মক চার্জ হলে, কারণ ইলেকট্রন ঘনত্ব যদি এখানে বেশি হয় আসলে তো ঋণাত্মক চার্জ হওয়ার কথা, তাই না? কিন্তু ঋণাত্মক চার্জ না হয় আপনি ধনাত্মক কেন বুঝছেন? কারণ হলো দেখেন কার্বন এবং অক্সিজেনের যখন যুক্ত আছে, তখন এই অক্সিজেন কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বেশি। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে কার্বনের অক্সিজেন কিন্তু, মানে কার্বনের ইলেকট্রন যেটা সেটা আসলে অক্সিজেন টেনে নিচ্ছে। তো অক্সিজেন টেনে নিলে কি হবে? অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জ হবে, যেটা আমরা এই যে দেখাচ্ছি এখানে। এবং কার্বন তখন আংশিক ধনাত্মক চার্জ হবে, তাই না? তো আংশিক ধনাত্মক চার্জ এখানে হচ্ছে, কিন্তু আসলে এখানে আংশিক ধনাত্মক চার্জের পরিমাণ কম, এখানে আংশিক ধনাত্মক চার্জের পরিমাণ বেশি। কারণ কি? আসলে ধনাত্মক চার্জ যখন সৃষ্টি হচ্ছে, তারপরে আবার দেখেন এই যে এরা কিন্তু ইলেকট্রন দান করতেছে কার্বনকে, তাই না? দেখেন দেখি, এই দুটা মিথাইল মূলক ইলেকট্রন দান করতেছে। তো ইলেকট্রন যখন দান করবে তখন এর কি ধনাত্মক চার্জের পরিমাণ কমে যাবে না?
অবশ্যই কমে যাবে। এখানেও কমে যাবে, কিন্তু এখানে একজন দান করতেছে, এখানে দুজন দান করতেছে, তাহলে কার কমবে বেশি? এর বেশি কমবে। বুঝতে পারলাম কি আমরা? আসলে এটা আসলে সক্রিয়তা বিষয়টা, আশা করি বোঝা গেছে। ফলে এটা এখানে দুটি প্রভাব আসে, একটা হলো ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশী প্রভাব, আরেকটি হলো স্টেরিক বাধা। তাহলে যদি বলা হয় কেন্দ্রাকর্ষী বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালডিহাইড বা কিটোন, আপনার এখানে যদি নাম নাও দিতে পারে, বা প্রোপানন বা এই যে অ্যাসিটালডিহাইড বা ইথানল যদি না দিয়ে বলে বলে যে অ্যালডিহাইড বা সরি অ্যালডিহাইড বলছি যে, মানে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ায় কিংবা ক্যানিজার বিক্রিয়ার ক্ষেত্রে, সরি মানে অ্যালডিহাইড, সরি কি যেন বলছি আসলে, হ্যাঁ অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে আসলে কোনটির সংযোজন বিক্রিয়া বেশি দেওয়া দিবে এবং কোনটির সংযোজন বিক্রিয়া আসলে কম দিবে, তখন আপনাকে এই বিক্রিয়াগুলো কৌশল করে দেখাতে হবে। ঠিক আছে, এখন দেখেন একটু নিচে যান। এবার যদি আপনাকে বলা হয় যে আসলে অ্যালডিহাইড বা কিটোন শনাক্তকরণ, যে আসলে এটা অ্যালডিহাইড কোনটা কিটোন, তাহলে কিভাবে বিক্রিয়া করে আমরা এগুলো অনেক আগে থেকে জানি। টলেন বিকারক দ্বারা আসলে আমরা অ্যালডিহাইড বা কিটোন আসলে শনাক্ত করে থাকি। তো টলেন বিকারক কি? দেখেন টলেন বিকারক হলো অ্যামোনিয়া কল সিলভার নাইট্রেট তথা অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। এই যে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণকে আমরা কি বলছি? টলেন বিকারক। ঠিক আছে, এই যে সিলভার নাইট্রেট এবং অ্যামোনিয়া যুক্ত হয়ে আসলে টলেন বিকারক উৎপন্ন করছে। এই টলেন বিকারক দ্বারা আসলে আমরা অ্যালডিহাইড কিংবা কিটোন আসলে শনাক্ত করতে পারি, পার্থক্য করতে পারি। দেখেন অ্যালডিহাইডের সঙ্গে টলেন, আচ্ছা তাহলে দেখেন অ্যালডিহাইড টলেন বিকারক মিশিয়ে উত্তপ্ত করলে টলেন বিকারক বিজারিত হয়ে ধাতব সিলভার অদক্ষিত হয়। ধাতব সিলভার কি হবে? অদক্ষিত হবে। ফলে টেস্ট টিউবের গায়ে রূপালী আয়না বা সিলভার দর্পণ সৃষ্টি হবে। তাহলে আমরা কি বুঝলাম? টলেন বিকারক যদি আমি অ্যালডিহাইড কিংবা কিটোন দুটি আমার ধরেন যে দুটি আমার টেস্ট টিউব আছে, টেস্ট টিউবে আমাকে বলে দেওয়া আছে যে একটাতে অ্যালডিহাইড আছে, একটাতে আসলে কিটোন মূলক যৌগ আছে। তো আপনি পরীক্ষা করবেন, তো দেখলেন যে আমি এবার টলেন বিকারক দ্বারা পরীক্ষা করবো, তো টলেন বিকারক যদি দেওয়ার পরে দেখা যায় যে আসলে সিলভার দ্রবণ উৎপন্ন হয়েছে, দেখেন এই যে সিলভার দ্রবণ, সিলভার দ্রবণ উৎপন্ন হয়েছে, হ্যাঁ অধঃক্ষিপ্ত হয়েছে নিচে টেস্ট টিউবের নিচে, তাহলে বুঝতে পারবো আমি এটা আসলে অ্যালডিহাইড বিক্রিয়া। এটা আসলে কি বিক্রিয়া? অ্যালডিহাইড বিক্রিয়া। তাহলে দেখেন এই যে বিক্রিয়ার কৌশল, এখানে কৌশল নাই আসলে, শুধু বিক্রিয়াগুলো মুখস্থ করলেই হবে। এই যে বিক্রিয়াগুলো মুখস্থ করে নেবেন। এই যে দেখেন এটি অ্যালডিহাইড টলন বিকারকের সঙ্গে যুক্ত হলে কি উৎপন্ন করবে? আসলে সিলভার পদক্ষিপ্ত হইলো, হ্যাঁ পদক্ষিপ্ত হলে এখানে অ্যামোনিয়া লবণ উৎপন্ন করবে স্বাভাবিকভাবে, এবং অ্যামোনিয়া উৎপন্ন করে পানি উৎপন্ন, এই বিক্রিয়াগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করে বিক্রিয়াগুলো দিতে হবে। হ্যাঁ, তাহলে এই বিক্রিয়া, এই যে এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা এই বিক্রিয়া সিলভার দর্পণ সৃষ্টি হয় বলে এই বিক্রিয়াকে সিলভার দর্পণ পরীক্ষা বলা হয়। তাহলে যদি বলি আমরা টলেন বিকারক পরীক্ষা যেটা আসলে বলা হয়, সেটা আসলে সিলভার দর্পণ পরীক্ষা বলা হয়ে থাকে। এ পরীক্ষার আলোকে অ্যালডিহাইডের বিজারণ ধর্ম রয়েছে সেটা আমরা ব্যাখ্যা করতে পারি, এবং এ পরীক্ষা দ্বারা কোনো জৈব যৌগের অ্যালডিহাইড গ্রুপের শনাক্ত প্রমাণ করা যায়। অন্যদিকে কিটোন সমূহ সিলভার দর্পণ পরীক্ষা দেয় না। তাহলে যদি দুটি দুটি টেস্ট টিউব থাকে এবং দুটি টেস্ট টিউবের মধ্যে আমি যদি টলন বিকারক ঢালি, তাহলে যদি সিলভার দর্পণ উৎপন্ন হয়, অর্থাৎ সিলভারের যদি অদক্ষেপ সৃষ্টি হয়, তাহলে বুঝবো আমার ওটা অ্যালডিহাইড। আর যদি সৃষ্টি না হয়, বিক্রিয়া নাই করে, কোনো রিয়াকশন না ঘটে, তাহলে আমি বুঝবো আসলে এটা কিটোন। তার মানে এইভাবে আমরা টলেন বিকারক দ্বারা অ্যালডিহাইড এবং কিটোন আসলে পার্থক্য করতে পারি। ঠিক আছে, আরেকটি আমরা ভাবে পার্থক্য করতে পারি, সেটা হলো ফেরিং দ্রবণ দিয়ে। ফেরিং দ্রবণ দিয়ে আমরা আসলে এই পার্থক্যটা করতে পারি। ঠিক আছে, তো ফেরিং দ্রবণ জিনিসটা কি আসলে দেখেন, সমায়তনের কপার সালফেট এর জলীয় দ্রবণ এবং সোডিয়াম পটাশিয়াম টার্টারেট দ্রবণ মিশ্রিত যে নীল বর্ণের দ্রবণ পাওয়া যায় তাকে আসলে ফেলিং দ্রবক বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এই ফেলিং দ্রবক যদি আমি এই জিনিসে আসি, এই ফেলিং দ্রবক যদি আমি ফেলিং দ্রবণ যেটা আছে সেটা যদি আমি এবার অ্যালডিহাইড বা কিটোন একই কাজ বিক্রিয়া দিই, তাহলে কি ঘটবে দেখেন, এটা আমার ফেলিং দ্রবণ। ঠিক আছে, এটা ফেলিং দ্রবণ,
এর সঙ্গে যদি অ্যালডিহাইডের বিক্রিয়া দেয় তাহলে দেখেন লবণ উৎপন্ন করবে এবং কিউপ্রাস অক্সাইড উৎপন্ন করবে। কিউপ্রাস অক্সাইডে লাল অধক্ষেপ উৎপন্ন করবে, ঠিক আছে। কিউপ্রাস অক্সাইডে কি অধক্ষেপ উৎপন্ন করবে? লাল অধক্ষেপ উৎপন্ন করবে। যদি লাল অধক্ষেপ উৎপন্ন করে তাহলে আমি বুঝবো আসলে এটা আসলে অ্যালডিহাইড। কি বুঝবো? এটা আসলে অ্যালডিহাইড। যদি লাল অধক্ষেপ উৎপন্ন না করে তাহলে বুঝবো আসলে এটা অ্যালডিহাইড নয়। এই যে দেখেন এখানে বলা হয়েছে যে সিলভার দর্পণ পরীক্ষার ন্যায় এ পরীক্ষার আলোকেও বলা যায় যে অ্যালডিহাইডের বিজারণ ধর্ম রয়েছে, আসলে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এগুলো উৎপন্ন করে। এবং এ পরীক্ষা দ্বারাও জৈব যৌগের অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড গ্রুপের উপস্থিতি প্রমাণ করা যায়। অন্যদিকে কিটোন সমূহ বা অ্যারোমেটিক অ্যালডিহাইড সমূহ ফেরিং দ্রবণ বিজারণ বিক্রিয়া দেয় না, অর্থাৎ ফেরিং দ্রবণ পরীক্ষা সাড়া দেয় না। এখন এখানে আরেকটি কোশ্চেন হতে পারে, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড কিংবা অ্যারোমেটিক অ্যালডিহাইড যদি আপনি পার্থক্য করতে চান, দুটি টেস্ট টিউব আছে, একটাতে এলিফ্যাটিক অ্যালডিহাইড দিয়েছে আর আপনাকে অ্যারোমেটিক অ্যালডিহাইড দিয়েছে। দিয়ে যদি বলে যে আপনি শনাক্ত করেন যে আসলে কোনটা এলিফ্যাটিক অ্যালডিহাইড কোনটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, তাহলে আমরা কি বিক্রিয়া দিব? ফেরিং দ্রবণ পরীক্ষা দিব। ফেরিং দ্রবণ আসলে অ্যারোমেটিক অ্যালডিহাইডের সঙ্গে কোনো বিক্রিয়া দিবে না, ঠিক আছে। যেমন কিটোন সময়ের সাথে বিক্রিয়া দিবে না, ঠিক একইভাবে আসলে অ্যারোমেটিক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া দিবে না। এরা কেবলমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া দেয়। তাহলে এইভাবে আমরা অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক কিংবা কিটোন কিংবা অ্যালডিহাইডের পার্থক্য করতে পারি। আজকে আমরা শুধু অ্যালডিহাইড পড়লাম, আগামী দিন ইনশাল্লাহ আমরা অ্যামিন পড়বো। হ্যাঁ, আজকে আমরা কিছু সমস্যার কারণে ক্লাসগুলো এখানে শেষ করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জৈব যৌগ পড়ছিলাম, আজকে আমরা অ্যামিন সম্পর্কে আলোচনা করব, এটা আমাদের শেষ পার্ট। তো প্রথমে আমরা দেখি অ্যালিফ্যাটিক অ্যামিনের আসলে প্রস্তুতি, যে অ্যালিফ্যাটিক অ্যামিন কিভাবে প্রস্তুত করা যায়। আমরা দুই ধরনের অ্যামিন পাই, একটা হলো অ্যালিফ্যাটিক অ্যামিন, একটা হলো অ্যারোমেটিক অ্যামিন। তো এখানে বলা হয়েছে যে অ্যালিফ্যাটিক অ্যামিন কিভাবে প্রস্তুত করা যায়। দেখেন, এক নম্বর যে কৌশলটা সেটা হলো যে অ্যামাইডের বিজারণ থেকে। হ্যাঁ, অ্যামাইডের বিজারণ থেকে আমরা অ্যালিফ্যাটিক অ্যামিন পেতে পারি। তাহলে অ্যামাইডকে যদি আমরা সোডিয়াম ও ইথানল মিশ্রণ হতে পারে, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিংবা টেট্রা লিথিয়াম হাইড্রাইড, টেট্রাহাইড্রো লিথিয়াম অ্যালুমিনেট, এই বিক্রিয়া দ্বারাও আমরা আসলে এই বিজারণ গুলো করতে পারি। কিভাবে? এই যে এখানে দেখেন, এটি একটি অ্যামাইড। হ্যাঁ, এই অ্যামাইডে যদি আমি বিজারণ করি, টেট্রাহাইড্রো লিথিয়াম অ্যালুমিনেট দ্বারা যদি আমি বিজারণ করি, তাহলে কি উৎপন্ন হবে? এই যে অ্যামাইডের যে কার্বনিল মূলকটা যেটা আছে, হ্যাঁ, এই কার্বনিল মূলকের এটা আসলে বিজারিত হয়ে এখানে হাইড্রোজেন প্রবেশ করবে। এখানে হাইড্রোজেন প্রবেশ করলে যেটা যৌগ উৎপন্ন হবে সেটা হলো অ্যামিন। এখন দেখেন, যেহেতু নাইট্রোজেনের সঙ্গে একটি মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক যুক্ত আছে, দ্যাটস ওয়াই আমি এটাকে বলছি আসলে 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। ঠিক আছে, তাহলে অ্যামাইডকে যদি আমি বিজারণ করি, কার উপস্থিতিতে? অবশ্যই সোডিয়ামের উপস্থিতিতে, সোডিয়াম এবং ইথানলের মিশ্রণ দ্বারা, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা টেট্রা হাইড্রো লিথিয়াম অ্যালুমিনেট দ্বারা আমি যদি বিজারণ করি, আমরা দুইভাবে বিক্রিয়াটা করতে পারি। এটা একটা বিজারক, অথবা এটা। এই দুটি বিজারক দ্বারা যে কোনো একটা দ্বারা যদি আমি বিজারণ করি অ্যামাইডকে, তাহলে কি উৎপন্ন হবে? অ্যামাইড থেকে আমার অ্যামিন উৎপন্ন হবে। অবশ্যই সেটা কয় ডিগ্রি অ্যামিন? 1 ডিগ্রি অ্যামিন। তাহলে এইভাবে আমরা কি পেতে পারি? আসলে অ্যামাইডের বিজারণের মাধ্যমে আমি প্রাইমারি অ্যামিন বা অ্যালিফ্যাটিক অ্যামিন পেতে পারি। 2 নম্বর বিক্রিয়া হলো যে অ্যালকাইল হ্যালাইড ও অ্যামোনিয়া হতে। এখানে অ্যালকোহলে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডকে যদি আমি অ্যালকোহলে দ্রবীভূত করি এবং তার সাথে অ্যামিনের মিশ্রণ বিক্রিয়া দেই,
তাহলে কি উৎপন্ন হবে? তখন আমার অ্যালিফেটিক অ্যামিন উৎপন্ন হবে। দেখেন এই যে এটি একটি অ্যালকাইল হ্যালাইড, তার সঙ্গে আমার অ্যামিনের বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে? এখানে যে হ্যালাইড মূলকটা যেটা আছে এটা আসলে এই অ্যামাইনো মূলক দ্বারা অ্যামিন মূলক দ্বারা আসলে রিপ্লেস হয়ে যাবে। তখন কি উৎপন্ন করবে? NH2। এটা আমার 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। এই যে এই বিক্রিয়াটা। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখলাম যে অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে যদি আমি অ্যামোনিয়া বিক্রিয়া দিই, তাহলে অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া দিলে যেটা উৎপন্ন হচ্ছে সেটা হলো যে আমার প্রাইমারি অ্যামিন। তাহলে এই দুটি বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখা করতে পারি যে প্রাইমারি অ্যামিন বা অ্যালিফেটিক অ্যামিন প্রস্তুতি। এই দুটি বিক্রিয়া দিলে আমাদের আসলে অ্যান্সার গুলো হয়ে যাবে। আরো অনেক বিক্রিয়া আছে, তবে এতগুলো মুখস্থ করার দরকার নেই, এই দুটি দিলে আসলে হয়ে যাবে। এখানে গ্যাব্রিল সংশ্লেষণ আছে, গ্যাব্রিল সংশ্লেষণটা আপনাদের গুরুত্বপূর্ণ না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হলো সেটা হলো হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ। হফম্যান ডিগ্রেডেশন কিংবা হফম্যান ক্ষুদ্রাংশকরণ জিনিসটা কি আসলে দেখেন, অ্যামাইডকে ক্ষার দ্রবণের সাথে ব্রোমিন সহ উত্তপ্ত করলে আমি যদি অ্যামাইডকে ক্ষার দ্রবণ সহ, এই যে এটাকে অ্যামাইড মূলক বলা হয়, হ্যাঁ এই যে এটাকে এটাকে আমরা বলছি অ্যামাইড মূলক। এই অ্যামাইডকে যদি আমি ক্ষার দ্রবণের সাথে ব্রোমিন সহ উত্তপ্ত করলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। এক্ষেত্রে অ্যামাইডের কার্বনিল মূলকটি, এই যে কার্বনিল মূলক যেটা আছে সেটা কার্বন ডাই অক্সাইড রূপে অপসারিত হয়। যেহেতু এখানে কার্বন ডাই অক্সাইড রূপে অপসারিত এবং এই বিক্রিয়ায় দেখেন আমরা এটাকে আসলে হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ কেন বিক্রিয়া বলতেছি, কারণ হলো অ্যামাইডে যতগুলো সংখ্যক কার্বন থাকবে তার থেকে আমার উৎপন্ন অ্যামিনে একটা কার্বন কম থাকবে। মনে রাখতে হবে, অ্যামাইডে যতগুলো কার্বন সংখ্যা থাকবে তার থেকে আমার যে উৎপন্ন অ্যামিন উৎপন্ন হবে সেখানে একটি কার্বন কম থাকবে। দ্যাটস ওয়াই আমি এটাকে বলছি আসলে হফম্যান ডিগ্রেডেশন। তো প্রথমত কথা হলো যে এই বিক্রিয়া কৌশল আপনাকে জানতে হবে। পরীক্ষায় আসবে যে হফম্যান ডিগ্রেডেশন কৌশল আলোচনা করো, তাহলে কৌশল আলোচনা করতে গেলে প্রথমে এইভাবে বিক্রিয়াগুলি দিতে হবে। তাহলে আসলে আমরা একটু কৌশল নিয়ে আলোচনা করি। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে 5টি ধাপে সাধারণ বিক্রিয়াটি হয়ে থাকে। তো প্রথম ধাপে কি বলছে? প্রথম ধাপে ক্ষার দ্বারা অ্যামাইডের প্রোটন অবসানের মাধ্যমে অ্যানায়ন উৎপন্ন হয়। এই যে দেখেন আমার যে আমি বলছিলাম যে প্রথমে ক্ষার নিতে হবে, সেটা সোডিয়াম হাইড্রক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রক্সাইড যাই বলেন। এই সোডিয়াম হাইড্রক্সাইডের ক্ষারের যে ওএইচ মূলক এটার প্রভাবে এই যে অ্যামাইডের হাইড্রোজেন এটা প্রোটন রূপে অপসারিত হবে। অ্যামাইডের সঙ্গে যে যুক্ত হাইড্রোজেন এটা প্রোটন রূপে অপসারিত হওয়ার পর এখানে অ্যানায়ন উৎপন্ন করবে। এটা প্রথম ধাপ। এবার এই উৎপন্ন অ্যামাইন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? এন ব্রোমো অ্যামাইড। দেখেন এন ব্রোমো অ্যামাইড গঠন করবে। এই যে দেখেন এই যে নাইট্রোজেন যেটা ছিল তার সঙ্গে আসলে আমার ব্রোমিন যুক্ত হয়েছে, দ্যাটস আমি এটাকে বলছি এন ব্রোমো। নাইট্রোজেনের সঙ্গে ব্রোমিন যুক্ত আছে, সেজন্য আমি এটাকে কি বলছি? এন ব্রোমো অ্যামাইড। তাহলে প্রথম ধাপে উৎপন্ন অ্যানায়নের সাথে ব্রোমিন যুক্ত হয়ে কি উৎপন্ন করলো? এন ব্রোমো অ্যামাইড। এবং এখানে আরেকটি, সরি একটু নিচে আসি, এই যে দেখেন এবার 3 নম্বর ধাপে দেখেন। এবার 2 নম্বর ধাপে কি উৎপন্ন করলো? আমার 2 নম্বর ধাপে আমার এন ব্রোমো অ্যামাইড উৎপন্ন করলো। এবার এন ব্রোমো অ্যামাইডের সঙ্গে যদি আমার হাইড্রোজেন ক্ষার দ্বারা অপসারিত হয়, দেখেন এই যে এন ব্রোমাইডের যে হাইড্রোজেন আরেকটা ছিল আমার, এটা কি হবে? আমার আবার ওই যে ক্ষার যে ছিল এই ক্ষার দ্বারা এই অ্যামাইডের যে হাইড্রোজেন এটা আবার অপসারিত হবে। এবার অপসারিত হলে আবার কি হবে? আবার অ্যানায়ন উৎপন্ন হবে স্বাভাবিকভাবে, কারণ হাইড্রোজেন অপসারণ হলে আসলে অ্যানায়ন উৎপন্ন হবে। দেখেন তাহলে এন ব্রোমোঅ্যামাইডের হাইড্রোজেন ক্ষার দ্বারা অপসারিত হয়ে গেল, তাহলে কি উৎপন্ন করলো? এখানে অ্যানায়ন অবশ্যই উৎপন্ন করবে এবং এই অ্যানায়নটার নাম দিব আমরা এন ব্রোমো অ্যামাইড অ্যানায়ন। কি বলবো? এন ব্রোমো অ্যামাইড। এন ব্রোমো কেন বলতেছি? নাইট্রোজেনের সঙ্গে যেহেতু ব্রোমিন যুক্ত আছে, দ্যাটস আমি এটাকে বলছি এন ব্রোমো অ্যামাইড। ঠিক আছে? এবং যেহেতু এটা অ্যানায়ন তাই এন ব্রোমো অ্যামাইড অ্যানায়ন। তাহলে এটা গেল আমার 3 নম্বর ধাপ। এবার 4 নম্বর ধাপে কি হবে? 4 নম্বর ধাপে কার্বনের এই যে কার্বন এই যেটাকে আমরা কার্বনিল মূলক বলছি, ঠিক আছে? এই কার্বন অ্যালকাইল যুক্ত আছে, দেখেন এর সঙ্গে অ্যালকাইল যুক্ত আছে অবশ্যই। এই অ্যালকাইল গ্রুপটি আসলে নাইট্রোজেনের স্থানের মাধ্যমে এটা কি হবে? এই অ্যালকাইল গ্রুপটি আমার যে নাইট্রোজেন এখানে আছে সেখানে স্থানান্তরিত হবে। ঠিক আছে? স্থানান্তর হওয়ার পর আবার পুনর্মিলনের সাথে দেখেন এই বিষয়টা আমি যদি এখানে দেখাই, তাহলে এই যে
এখানে অ্যালকাইল গ্রুপ এখানে ছিল, তার সঙ্গে নাইট্রোজেন এখানে যুক্ত হলো, তাহলে এখানে আর চলে আসলো, তাই না? এবার এই ব্রোমিন তো চলে যাবে, আবার ব্রোমিন এখান থেকে আবার চলে যাবে, চলে গিয়ে কি উৎপন্ন হবে? এই যে এখানে যে অতিরিক্ত যে দুটি ইলেকট্রন ছিল আমার যে অ্যানায়নের কারণে, সেটা আবার এই যে কার্বনের সঙ্গে দ্বিবন্ধন তৈরি করবে, এই যে দেখেন দ্বিবন্ধন তৈরি করছে, ঠিক আছে? আর এখানে তো দ্বিবন্ধন ছিল। এবার এটা পূর্ণ বিন্যাসিত হয়ে কি উৎপন্ন করবে দেখেন, এটা সাজালে আসলে এরকম দেখা যায়। এটাকে আমি সাজালে এরকম দেখা যায়, এবং এটাকে বলা হয় আইসোসায়ানেট। এটাকে কি বলে? আইসোসায়ানেট, ঠিক আছে? এটা চতুর্থ নাম্বার ধাপ। চতুর্থ নাম্বার ধাপে কি হবে? চতুর্থ নাম্বার ধাপে যেটা হবে সেটা হলো যে এই কার্বনের সঙ্গে যে অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, এই যে কার্বন, তার সঙ্গে যে অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে সেটা কোথায় চলে যাবে? সেটা আসলে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে। নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে পুনর্বিন্যাসিত হবে, এবং বিন্যাসিত হওয়ার পর যেটা উৎপন্ন করবে সেটা হলো আইসোসায়ানেট, ঠিক আছে? এটা আমার চতুর্থ নাম্বার ধাপ। তাহলে পঞ্চম নাম্বার ধাপ কিংবা শেষ ধাপে কি হবে দেখেন। পঞ্চম নাম্বার ধাপে যেটা হবে সেটা হলো যে আবার ওই ক্ষার প্রভাবক, আমার যে প্রথম ধাপে যে ক্ষার প্রভাবক ছিল, সেই ক্ষার প্রভাবকের উপস্থিতিতে আইসোসায়ানেট হাইড্রোলাইসিসের মাধ্যমে অ্যামিন উৎপন্ন করবে। এই যে দেখেন হাইড্রোলাইসিস, এই যে পানি, এই যে হাইড্রোলাইসিসের মাধ্যমে আবার কি উৎপন্ন করবে? অ্যামিন উৎপন্ন করবে। কিভাবে? এই যে দেখেন, এই কার্বন আর অক্সিজেন, এটা কার্বনেট মূলক হিসাবে অপসারিত হবে, কার্বন অক্সিজেন কার্বনেট মূলক হিসাবে অপসারিত হবে, এবং এই নাইট্রোজেনের সঙ্গে আসলে দুইটি হাইড্রোজেন যুক্ত হবে, যার ফলে আমার কি উৎপন্ন হবে? 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে? এই যে অ্যামিন উৎপন্ন হলো, এটা আমার ছিল হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। তাহলে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া কি ছিল আমাদের? প্রথম যদি শুরুতে একটু দেখাই, তাহলে এই যে দেখেন এখানে বলা হয়েছিল যে অ্যামাইডের উপস্থিতিতে, সরি, অ্যামাইডকে যদি আমি ক্ষার দ্রবণের সাথে ব্রোমিন সহ উত্তপ্ত করি তাহলে প্রাইমারি অ্যামিন পাবো। এটা আমার হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। কিন্তু আপনাকে যেটা লিখতে হবে পরীক্ষার খাতা, সেটা হলো যে এই বিক্রিয়ার কৌশল কিভাবে। হম ধরেন যে 5 মার্কের জন্য কোশ্চেন আসে, আপনাকে এখানে এই ধাপ বিক্রিয়ার কৌশলই পাঁচটা ধাপ আপনাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে হবে, তাহলে মার্ক পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমাকে প্রথমে বিক্রিয়া, সাধারণ বিক্রিয়া দিতে হবে। এটা আমার সাধারণ বিক্রিয়া, সরি, এই যে দেখেন এটি আমার সাধারণ বিক্রিয়া, ঠিক আছে? তাহলে এটি আমার সাধারণ বিক্রিয়া, এবং এই যে কৌশলগুলো যেগুলো আছে, এই কৌশলগুলো প্রত্যেকটাই বিক্রিয়া সহ এবং লেখাগুলো সহ খুব সুন্দরভাবে দিতে হবে, তাহলে আসলে আমরা মার্ক পেতে পারি। তাহলে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া আমরা কেন বলতেছি? যে অ্যামাইড ছিল তার থেকে উৎপন্ন অ্যামিনের একটি কার্বন সংখ্যা কম থাকে, সেজন্য আমি এটাকে কি বলছি? ক্ষুদ্রাংশকরণ। বাংলায় বলে ক্ষুদ্রাংশকরণ, ইংরেজিতে আসলে এটা হফম্যান ডিগ্রেডেশন বলা হয়ে থাকে। এর পরের কোশ্চেনে আসেন। এখানে দেখেন কার্বিল অ্যামিন বিক্রিয়া আছে। তো কার্বিল অ্যামিন বিক্রিয়া জিনিসটা কি? এই বিক্রিয়া শুধুমাত্র প্রাইমারি অ্যামিন প্রদান করে। মনে রাখতে হবে যে কার্বিল অ্যামিন বিক্রিয়া কারা প্রদান করে? প্রাইমারি অ্যামিন। 2 ডিগ্রি কিংবা 3 ডিগ্রি অ্যামিন আসলে কার্বিল অ্যামিন বিক্রিয়া প্রদান করে না। তাহলে এই বিক্রিয়া শুধুমাত্র প্রাইমারি অ্যামিন প্রদান করে, এবং প্রাইমারি অ্যামিনকে কয়েক ফোঁটা ট্রাইক্লোরোমিথেন ও অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে তীব্র দুর্গন্ধযুক্ত কার্বিলামিন বা আইসোসায়ানেট যৌগ গঠন করে। এই যে কার্বিলামিন বা আইসোসায়ানেট যৌগ, ঠিক আছে? এই যে উৎপন্ন করে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আসলে কার্বিলামিনের বিক্রিয়া। তাহলে কার্বিলামিনের বিক্রিয়া কার সাহায্যে ঘটে দেখেন। প্রথমে অবশ্যই 1 ডিগ্রি অ্যামিন, এই যে এটা হলো আমার 1 ডিগ্রি অ্যামিন, এটা হলো আমার ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, একই জিনিস। আর এটা হলো আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? তাহলে এই বিকারক যে দুটো আছে, এই দুটি বিকারকের উপস্থিতিতে 1 ডিগ্রি অ্যামিন আসলে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? আইসোসায়ানেট যৌগ বা তীব্র দুর্গন্ধযুক্ত, এই যৌগটা আসলে তীব্র দুর্গন্ধযুক্ত কার্বিলামিন কিংবা আসলে আইসোসায়ানেট যৌগ উৎপন্ন করে। এই জন্য আমি এই বিক্রিয়াটা কি বলছি? কার্বিলামিন বিক্রিয়া। যদি আপনার কোশ্চেন থাকে আসলে এই কার্বিলামিন বিক্রিয়া জিনিসটা কি, আসলে এগুলো আসলে টিকেতে থাকে, হ্যাঁ, টিকেতে অনেক সময় থাকতে পারে, কার্বিলামিন বিক্রিয়া ব্যাখ্যা করে। তাহলে কার্বনিক বিক্রিয়া যখনই চাবে আমাকে, তখন আমাকে এই বিক্রিয়া দিতে হবে। মনে রাখতে হবে 1 ডিগ্রি, এবং শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিনই এই কার্বিলামিন বিক্রিয়া দেয়, 2 ডিগ্রি কিংবা 3 ডিগ্রি অ্যামিন আসলে এই কার্বিলামিন বিক্রিয়া গুলো দেয় না। এখন নেক্সট কোশ্চেনে আসেন। নেক্সট কোশ্চেন বলছে যে আসলে অ্যালিফ্যাটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে পার্থক্য। অ্যালিফ্যাটিক অ্যামিন জিনিসটা কি? সেটা হলো এরকম হতে পারে অ্যালিফ্যাটিক, হ্যাঁ, আর অ্যারোমেটিক তো এই যে এটা আমরা সকলেই জানি এটা। তাহলে এই অ্যালিফ্যাটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিন, এই দুটো আমরা কিভাবে পার্থক্য করতে পারি? এই পার্থক্যগুলো আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আমি কয়েকটা ধাপে পার্থক্য করতে পারি, কয়েকটা ক্যাটাগরিতে। আসলে অ্যালিফ্যাটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিন কয়েকটা ক্যাটাগরিতে ভাগ
পার্থক্য করা হয়, সেটা হলো পানিতে দ্রাব্যতা। এখানে দেখেন অ্যালিফ্যাটিক অ্যামিন যেটা আছে, নিম্ন সদস্যরা পানিতে দ্রবণীয়। অ্যালিফ্যাটিক অ্যামিনের নিম্ন সদস্যরা পানিতে দ্রবণীয়, কিন্তু অ্যারোমেটিক অ্যামিন এরা পানিতে দ্রবণীয়, কিন্তু সামান্য। এরা সামান্য দ্রবণীয়, কিন্তু অ্যালিফ্যাটিক অ্যামিন দ্রবণীয় মোটামুটি, কিন্তু অ্যারোমেটিক অ্যামিন তার হচ্ছে কম দ্রবণীয়। হ্যাঁ, আবার ক্ষারকত্ব যদি আমি ব্যাখ্যা করি, তাহলে অ্যামোনিয়া অ্যালিফ্যাটিক অ্যামিন অপেক্ষা দুর্বল ক্ষারক। অ্যামোনিয়া মানে NH3, এই অ্যামোনিয়া অ্যালিফ্যাটিক অ্যামিন অপেক্ষা দুর্বল ক্ষারক, এবং অ্যামোনিয়া অ্যারোমেটিক অপেক্ষা সবল ক্ষারক। মানে কেন সবল কেন দুর্বল আসলে এগুলো লুইস তত্ত্বের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। এখন দেখেন আবার নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া, নাইট্রাস অ্যাসিডের সাথে অ্যামিন মানে অ্যালিফ্যাটিক অ্যামিন বিক্রিয়া করে কি উৎপন্ন করে, দেখেন নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে। কিন্তু 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন কি উৎপন্ন করে, ডাজোনিয়াম লবণ উৎপন্ন করে, ডাজোনিয়াম লবণ উৎপন্ন করে। আবার চতুর্থ নাম্বার যে ক্যাটাগরি সেটা হলো প্রতিস্থাপক, এবং প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে না। 1 ডিগ্রি অ্যামিনে কি ঘটে না, প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে না, কিন্তু অ্যারোমেটিক অ্যামিনে বেনজিন চক্রে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে থাকে। হ্যাঁ, বেনজিন চক্রে ঘটে এটা। হ্যাঁ, শিকল শিকল না, কিন্তু বেনজিন চক্রে যেহেতু ঘটে, সেটা বেনজিন চক্রে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে থাকে। আর পঞ্চম নাম্বার যেটা সেটা জারণ বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না। অ্যালিফ্যাটিক অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না, কিন্তু অ্যারোমেটিক অ্যামিন আসলে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়। তাহলে এই 5টি ক্যাটাগরিতে আমরা আসলে 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন এবং 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন আমরা পার্থক্য করতে পারি। এখন দেখেন এই যে আমরা বললাম যে ডাজোনিয়াম লবণ, আসলে ডাজোনিয়াম লবণ জিনিসটা কি, সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এই যে অ্যারোমেটিক অ্যামিন যেটা ছিল, এই অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন সমূহ সোডিয়াম, এই যে নাইট্রাস যেটা যৌগ, হ্যাঁ, নাইট্রাস যৌগের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, খনিজ অ্যাসিডের সাথে, খনিজ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যেটা যৌগ উৎপন্ন করে সেটা ডাজোনিয়াম লবণ নামক ক্ষণস্থায়ী যৌগ উৎপন্ন করবে। এই লবণ সমূহ সাধারণ সংকেত, এই যে দেখেন এই AR দ্বারা বোঝাচ্ছে আসলে অ্যারোমেটিক, যেটা এই যে এটা, হ্যাঁ, এই AR দ্বারা অ্যারোমেটিক বোঝাচ্ছে, যেখানে লেখায় আছে AR দ্বারা অ্যারাইল গ্রুপ, যেমন ফিনাইল হতে পারে। আর এই এক্স দ্বারা বোঝাচ্ছে আসলে অ্যাসিডের অ্যানায়ন, এক্স দ্বারা বোঝাচ্ছে আসলে অ্যাসিড অ্যানায়ন, যেটা আসলে ক্লোরিন হতে পারে। এই যে এটাকে আমরা বলছি আসলে বেনজিন ডাজোনিয়াম ক্লোরাইড। আসলে বেনজিন ডাজোনিয়াম ক্লোরাইড কেমনে উৎপন্ন হয়, এবার যদি আমি উৎপন্নের দিকটা দেখি, তাহলে আমরা যদি একটু দেখি যে উৎপন্ন কিভাবে হয় বেনজিন ডাজোনিয়াম ক্লোরাইড, সেটা কি, এই যে দেখেন, এই যেটা আমার বিকারক, ঠিক আছে। এই বিকারক অ্যানিলিনের সাথে যখন বিক্রিয়া দিচ্ছে, অবশ্যই এটা 1 ডিগ্রি অ্যামিন। দেখেন এটা 1 ডিগ্রি কিন্তু অ্যারোমেটিক অ্যামিন। কেন 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন বলছি, এই নাইট্রোজেনের সাথে আসলে একটা অ্যারোমেটিক মূলক যুক্ত, ঠিক আছে। যেহেতু অ্যারোমেটিক একটা যুক্ত, দ্যাটস আমি এটাকে বলছি 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। এই 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন এই বিক্রিয়া করে, এই যে দেখেন, ফিনাইল অ্যামিন অতিরিক্ত পরিমাণ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করে দ্রবণের তাপমাত্রাকে যদি আমি 5 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে রাখি, অবশ্যই এখানে তাপমাত্রাটা গুরুত্বপূর্ণ। এখানে তাপমাত্রা যদি 5 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে রাখি, এবং শেষে এর মধ্যে ধীরে ধীরে সোডিয়াম নাইট্রেট যদি আমি যোগ করি, তাহলে কি উৎপন্ন করবে, বেনজিন ডাজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। তাহলে এখানে বিকারক কি, সোডিয়াম নাইট্রেট একটা, আর একটা হলো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং তাপমাত্রাটা এখানে গুরুত্বপূর্ণ, সেটা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই তাপমাত্রার ভিতরে যদি আমি এই বিকারকের সাহায্যে অ্যানিলিন কিংবা 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন বিক্রিয়া করি, তাহলে যেটা উৎপন্ন করে সেটা হলো বেনজিন ডাজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তাহলে এখন যদি বলা হয় যে বেনজিন ডাজোনিয়াম ক্লোরাইডের প্রস্তুতি লেখো, কিংবা আপনাকে বলে দিল, এই যে অনেক সময় বিক্রিয়া লিখতে বলে, বিক্রিয়া সম্পূর্ণ করতে বলে, তখন আপনাকে কি করতে হবে, ধরেন যে এই যে এটা দিয়ে রাখছে, হ্যাঁ, এতটুকু অংশ দিয়ে রাখছে আপনাকে, এবং এতটুকু উৎপন্ন করতে হবে। তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে আসলে বিক্রিয়াটা কি। কিংবা আপনাকে বলছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করো, তখন আপনাকে জানতে হবে যে কি কি আসলে বিক্রিয়া করে আসলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, তখন এই বিক্রিয়াটা আসলে এইভাবে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে আসলে আমরা টরেন্ট বিকারকের আগে দিন পড়ছি, একটু পরে পড়বো আমরা। এবার দেখেন অ্যারোমেটিক অ্যামিন যেটা ছিল, এই অ্যারোমেটিক অ্যামিন অনেক সময় আমাদেরকে বলে যে অ্যারোমেটিক অ্যামিন পার্থক্য করো, কিংবা অ্যালিফ্যাটিক অ্যামিন পার্থক্য করো, আমরা যে কোনোটা বলতে পারি। অ্যারোমেটিক অ্যামিন কিংবা অ্যালিফ্যাটিক অ্যামিন, এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন আছে, এই অ্যামিন গুলো আসলে পার্থক্য করতে বলছে, ঠিক আছে। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিন পার্থক্য আমরা কিভাবে করতে পারি, নাইট্রাস অ্যাসিডের সাহায্যে। এর সাহায্যে নাইট্রাস অ্যাসিড দ্বারা আসলে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিন আমরা কি করি, পার্থক্য করি। তাহলে আসলে আমরা দেখি আসলে প্রথমে প্রাইমারি অ্যামিনের পার্থক্যটা কিভাবে করা যায়। তাহলে প্রাইমারি অ্যামিন 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ডাজোনিয়াম লবণ উৎপন্ন করে, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম। ঠিক আছে, এখন এখানে গুরুত্বপূর্ণ যে কথাটা, যদি আপনি তাপমাত্রা বৃদ্ধি করেন তাহলে কিন্তু ঘটনা আলাদা হয়ে যাবে। তাপমাত্রা অবশ্যই কত লাগবে? 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে লাগবে। এই তাপমাত্রা ব্যতীত আপনি এই বিক্রিয়াগুলোর বৈশিষ্ট্য পাবেন না। তাহলে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করেন তাহলে কি উৎপন্ন করবে? যেটা উৎপন্ন করবে সেটা হলো আমার বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো যে এই নাইট্রাস অ্যাসিড আমরা উৎপন্ন করি আসলে এই যে সোডিয়াম নাইট্রাইট এবং HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা। ঠিক আছে, এটা দ্বারা আসলে শুদ্ধ প্রস্তুতকৃত নাইট্রাস অ্যাসিড আমরা ব্যবহার করে থাকি, যার কারণে এই বিক্রিয়াটাই যেখানে লিখে দেওয়া আছে। আচ্ছা, তাহলে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন নাইট্রাস হিসেবে বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ নিম্ন তাপমাত্রায় যেটা উৎপন্ন করছে সেটা হলো আমার বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড গঠন করে, যা আসলে ক্ষারকীয় বিটা ন্যাপথল। এটা আসলে আপনাদের না দিলেও চলবে, বিটা ন্যাপথল জিনিসটা কি সেটা বোঝার দরকার নেই এখন। বিটা ন্যাপথলের সাথে বিক্রিয়া করে এত যৌগ গঠন করে, এতটুকু অংশ আপনার না দিলেও চলবে। ঠিক আছে, এতটুকু অংশ আর দেওয়ার দরকার নেই, শুধু এতটুকু বুঝে যান। এতটুকু বুঝেন যে এই 1 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আসলে কি উৎপন্ন করে? আহ, যেটা উৎপন্ন সেটা হলো ডাইজোনিয়াম লবণ। এটা 1 ডিগ্রি বৈশিষ্ট্য। এবার যদি আমি 2 ডিগ্রি বৈশিষ্ট্য কথা বলি, তাহলে কি উৎপন্ন করে? 2 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? এই অ্যারোমেটিক সেকেন্ডারি অ্যামিন বা 2 ডিগ্রি অ্যামিন নাইট্রাস এর সাথে বিক্রিয়া করে তৈলাক্ত অদ্রবণীয় নাইট্রোসিয়াম গঠন করে, যা ফেনল এবং সালফুরিক অ্যাসিডের সবুজ দ্রবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ক্ষারীয় নীল দ্রবণ তৈরি করে। এই দেখেন 2 ডিগ্রি অ্যামিন, এই দেখেন এটা তো আমার অ্যামিন মূলক ছিল, তাই না? এর সঙ্গে আসলে একটা অ্যারাইল মূলক যুক্ত আর একটা অ্যালকাইল, যেহেতু এখানে দুটি মূলক যুক্ত আছে দ্যাটস আমি এটা কি বলছি? 2 ডিগ্রি অ্যামিন। এই 2 ডিগ্রি অ্যামিন নাইট্রাসের সাথে বিক্রিয়া করে যেটা উৎপন্ন করবে সেটা হলো এন নাইট্রোসো এন অ্যালকাইল অ্যামিন। এন নাইট্রোসো কেন বলছি? এই দেখেন এটা এন নাইট্রোজেন আবার, হ্যাঁ, এর সঙ্গে নাইট্রোসো মূলক যুক্ত আছে দ্যাটস আমি বলছি এন নাইট্রোসো। আবার এর সঙ্গে অ্যালকাইল একটা মূলক আছে, এই যে অ্যালকাইল। তাহলে এন নাইট্রোসো কার সঙ্গে যুক্ত আছে? অবশ্যই এন এর সঙ্গে যুক্ত আছে। যেহেতু এন এর সঙ্গে যুক্ত আছে আমরা ওই জন্য আমরা কি বলছি এটাকে এন নাইট্রোসো এন অ্যালকাইল অ্যানিলিন। কি বলছি? এন নাইট্রোসো এন অ্যালকাইল অ্যানিলিন। তাহলে এই যে যৌগটা উৎপন্ন করলে সেটা আসলে তৈলাক্ত, অর্থাৎ এটা আসলে দ্রবণীয় না, অদ্রবণীয়। হ্যাঁ, এটা তৈলাক্ত এবং অদ্রবণীয়, মনে রাখতে হবে এটা অদ্রবণীয়। দ্রবণীয় এবং তৈলাক্ত, যেহেতু এটা অদ্রবণীয় এবং তৈলাক্ত, আসলে এটা সেকেন্ডারি অ্যামিন এর বিক্রিয়ার আসলে বৈশিষ্ট্য। আপনি যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি একটু 3টি টেস্ট টিউবে দেওয়া থাকে, আপনাকে যদি বলে যে আসলে এগুলো পরীক্ষা করে দেখান আপনি কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি, তাহলে মনে রাখতে হবে যদি আমি নাইট্রাস অ্যাসিডের সঙ্গে এটা বিক্রিয়া দেই, তার যদি এই যে তৈলাক্ত অদ্রবণীয় যৌগ উৎপন্ন করে তাহলে আমি বুঝবো আসলে এটা কয় ডিগ্রি অ্যামিন, তাহলে আমি বুঝবো এটা আসলে 2 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, ঠিক একই কথা এখানেও। এতটুকু অংশ আপনার পরীক্ষার খাতায় না দিলেও চলবে, এগুলো আসলে আপনাদের জন্য না, শুধু এতটুকু দিবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন টারশিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন। এক্ষেত্রে কি ঘটে? এক্ষেত্রে যেটা ঘটে, টারশিয়ারি অ্যামিন নাইট্রাসের সাথে আসলে বিক্রিয়া, দেখেন সরি, এই অ্যারোমেটিক টারশিয়ারি অ্যামিন নাইট্রাসের সাথে বিক্রিয়া করে প্যারা নাইট্রোসো অ্যামিন সবুজ দ্রবণ তৈরি করে। এপি দ্বারা বোঝাচ্ছে আসলে প্যারা নাইট্রোসো। হ্যাঁ, প্যারা নাইট্রোসো, এই যে দেখেন এটা অবশ্যই নাইট্রোসো মূলক, মনে রাখতে হবে এটা আসলে আমার কি মূলক? নাইট্রোসো মূলক। ঠিক আছে, তাহলে আমরা তো অ্যারোমেটিক নামকরণ সেটা অবশ্যই জানি, এটা অর্থ, এটা মেরা, এটা প্যাটা, প্যারা। তাহলে প্যারার সঙ্গে যেহেতু নাইট্রোসো মূলক যুক্ত আছে দ্যাটস আমি এটাকে বলছি প্যারা নাইট্রোসো। আর এটা তো অ্যানিলিন, কয় ডিগ্রি অ্যানিলিন? অবশ্যই 2 ডিগ্রি। এটা কিন্তু 2 ডিগ্রি অ্যানিলিন। ঠিক আছে, মনে রাখতে হবে এটা কিন্তু, সরি, এটা 3 ডিগ্রি। কেন? এর সঙ্গে আসলে 3টি মূলক যুক্ত আছে, একটি অ্যারাইল মূলক আর দুটি অ্যালকাইল মূলক। আর এই যে নাইট্রোসো যৌগ যেটা আছে, হুম, নাইট্রোসোটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? আসলে এন এন। এন এন কেন বলছি? দেখেন এই যে এন যেটা আছে এর সঙ্গে কি কি যুক্ত আছে? ডাই অ্যালকাইল, দুটি অ্যালকাইল যুক্ত আছে, ওই জন্য আমি এটাকে কি বলছি? ডাই অ্যালকাইল। এই নাইট্রোজেনের সঙ্গে দুটি অ্যালকাইল মূলক যুক্ত আছে, ওই জন্য আমি বলছি এন এন ডাই অ্যালকাইল। আর এই যে বেনজিন মূলকটা যেটা আছে অ্যারাইল মূলকটা, তার সঙ্গে আসলে কি যুক্ত আছে? প্যারা অবস্থানে নাইট্রোসো মূলক যুক্ত আছে, দ্যাটস আমি বলছি এন এন ডাইঅ্যালকাইল প্যারা নাইট্রোসো অ্যানিলিন বা পি নাইট্রোসো অ্যানিলিন, আপনি যেভাবে বলেন। তাহলে এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বৈশিষ্ট্যগুলো যেগুলো দেওয়া আছে
এগুলো আসলে আপনাকে পার্থক্য করে বুঝতে হবে। তাহলেই পরীক্ষা খাতা যদি আসে যে এভাবে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি পার্থক্য করো, তাহলে আমাকে এই বিক্রিয়াগুলো সহ উদাহরণ সহ দিতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আসলে অ্যামিনের বিক্রিয়া। অ্যামিন সম্পর্কিত যতগুলো কোশ্চেন আসে সাধারণত এই বিক্রিয়াগুলো দেওয়া আছে এখানে, এগুলো করে নিন।